আপুর কাছে এসে দেখি আব্বু ও আপু বাসায় চলে আসবে বলে প্রস্তুত। বাসায় চলে আসবে বলে গাড়িতে উঠলাম। আব্বু গাড়ি চালাচ্ছেন আর আপু আমার ঘাড়ে মাথা রেখে অনবরত কেঁদে যাচ্ছে। আমি কি বলে যে আপুকে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। একবার ভাবছি আপু কেঁদে কি লাভ, সবই তো ভাগ্যের লিখন, কপালে যা আছে তাই তো হবে। আর যে তোর আর আমার এত বড় ক্ষতিটা করেছে সেও তো আজ সুখে নেই। তোর সাথে যেটা হয়েছে তার সাথে ওটাই হয়েছে, ঠিক পাপের সাজাটা পেয়েছে যেন। আপু চোখটা একটুখানি মুছে বলে, ভাই আমার মতো মৃত্যুর জীবনটা নষ্ট হয়ে যাবে রে। আপুর কথা শুনে আমি মনে মনে বললাম, মৃত্যুর জীবনটা নষ্ট হয়ে যাবে মানে কি আপু? অলরেডি নষ্ট হয়ে গিয়েছে তো। ভাই দেখেছিস ওনার আজও আমাদের ওপর কতটা রাগ রয়েছে। আমাদের দেখে আমাদের সাথে কথা বলবেন না বলে অনুকে দিয়ে আমাদের বেরিয়ে যেতে বলল। আপু আপু আমার মনটা না একটা কথা বলছে। বলবো আপু? বল ভাই। আপু তুই দেখিস আমার যখন মিষ্টি একটা ভাগ্নি বা ভাগ্নে হবে তখন মাসুদ ভাই নিশ্চিত নিজ সন্তানের দিকে তাকিয়ে আবার তোকে মেনে নিবে। একসময় উনি সব ভুলে যাবে, তাই যেন হয় ভাই। তবে আমার মনে হয় কি ও আমায় আর মেনে নিবে না রে ভাই। নিবে আপু নিবে। ওনার সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখিস, একসময় উনি অবশ্যই মেনে নেবেন। আমরা বাসায় পৌঁছে গেলাম। একটু ফ্রেশ হয়ে বসতেই অনু আমায় ফোন করলো। বলো অনু। আবির একটা কথা বলবে, তোমাদের সাথে মাসুদ ভাইয়া ও মিতুর কি হয়েছে? কিছু না তো। কিছু না মানে? নিজের বউকে ও শালাবাবুকে উনি বার হয়ে যেতে বললেন কেন তাহলে? আর আমি যখন বললাম লাবণ্য আপু মা হতে চলেছেন, তাহলে উনি একথা শুনে মনমরা হয়ে গেলেন কেন? তোমাকে সময় করে একদিন আমি সব বলবো। এখন তুমি আমায় একটা কথা বলো তো অনু। কি কথা বলো? আসলে মাসুদ সাহেব মিতুকে কেন অপুর সাথে বিয়ে দিল, আর অপুই বা কেন মিতুকে ডিভোর্স দিল জানো কি তুমি? না তো আবির, আমি কিছুই জানি না। হো আচ্ছা, অনু পরে কথা বলবো বলে ফোনটা রেখে দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আজ আব্বু ও আমি ওয়ার্কশপে যাওয়ার জন্য বাড়ির বের হতেই আপু এসে বলল, আমিও যাব। আমি বললাম, না আপু তুই আজ থেকে বাসায় থাকবি, কেননা আমাদের মাঝে নতুন একটা অতিথি আসছেন। আপু একটু লজ্জা পেয়ে বলল, আচ্ছা ভাই ঠিক আছে। আব্বু আর আমি ছুটলাম ওয়ার্কশপে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎই একদিন আব্বু এসে বলল ওনার শ্বশুর মশাই মানে আমার নানা নাকি মারা গিয়েছেন। আব্বুর সাথে আমি যাব বলে বের হতে আপু এসে বলল, আপুও যাবে। না আপু, তোর এই অবস্থায় ওখানে যাওয়াটা ঠিক হবে না, তুই বাসায় থাক। না ভাই আমি যাব, উনি আমাদের নানা, একবার তো শেষবেলায় বিদায় দিয়ে আসি। আচ্ছা আপু চল তাহলে। আব্বু গাড়ি স্টার্ট দিলে আপু ও আমি গাড়িতে উঠে বসলাম। ফোনটা বেজে উঠলে কল রিসিভ করতেই অনু বলল, কাল থেকে তো কলেজ খুলবে, কলেজে আসবে না? আর প্রথম বর্ষের রেজাল্টও খুব তাড়াতাড়ি স্যারেরা দিয়ে দিবেন মনে হয়। না অনু, আমি কয়েকটা দিন কলেজে যাব না, পরে কথা হবে, গাড়িতে আছি বলে ফোনটা কেটে দিলাম। আমার সাথে এগুলো কি হতে শুরু করলো কিছুই বুঝলাম না। মনে হচ্ছে একদিক গড়ছে অন্যদিক ভাঙছে। ভাগ্যটা যেন আমাদের সাথে খেলা শুরু করে দিয়েছে। তবে হয়তো এই খেলাটা আমার সাথে নয়, আমার চারপাশের মানুষদের উপর হচ্ছে। এক বাসার গেটের দিকে আব্বু গাড়ি স্টিয়ারিংটা ঘোরালো। গেটে দারোয়ান নেই, মনে হয় মালিক মারা যাওয়ায় উনি ভেতরে গিয়েছেন। গাড়ি হতে আব্বু নামতে গেলে আমি আব্বুকে বলে উঠলাম, আব্বু তুমি বসো, আমি গিয়ে গেটটা খুলছি। আমি গাড়ি থেকে নেমে গেট খুলে সামনের দিকে ঠেলা দিতে দেখি আমার নানার বাসা না, যেন রাজপ্রাসাদ। আমি তাক লাগিয়ে চেয়ে থাকলাম। আব্বু সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার মনে হয় হুঁশটা ফিরল। আমি গাড়ির পেছন পেছন যেতে থাকলাম আর চারপাশটা দেখতে লাগলাম। বাসার ভেতরে ঢুকে দেখি একটা মরা বাড়িতে যতটা মানুষ থাকে তার তুলনায় অনেকটা কম। দু একজন কান্না করছেন। আপু গিয়ে আমার সৎ মায়ের পাশে বসলো এবং কান্না জুড়ে দিল। কান্নার কি আছে, উনি তো আমাদের মানে আপু ও আমাকে এতিম করে দেওয়ার মূল কারিগর। ওনার মৃত্যুতে কান্নার কিছু নেই। আপু যেন একটু বেশি আবেগপ্রবণ। বাসার দুইজন দারোয়ানও একজন কাজের মানুষ আমাকে এসে সব ব্যবস্থা মানে কাফনের কাপড়, কবর, জানাজা এগুলোর ব্যবস্থা করতে বলল। যাই হোক, উনি তো নানা, মারাই গেছেন। ওনার ওপর রাগ ক্ষোভ পুষে রেখে লাভ কি? তার চেয়ে ওনাকে মাফ করে দেওয়াই ভালো হবে। যাই সব ব্যবস্থাটা করি। সব আয়োজনই শেষের দিকে। এখন নানাকে বাসা থেকে খাটিয়া সহ বের করার পালা। আমরা যখন খাটিয়া নিয়ে বাসার ভেতরে গেলাম তখন যেন কান্নার রোল পড়ে গেল চারদিকে। বুঝলাম আসলে একটা মানুষ মারা গেলেও বাসার ভেতরে যতক্ষণ থাকে ততক্ষণ যেন মনে হয় উনি বাসার আশেপাশেই হয়তো আছে। কিন্তু এই খাটিয়া যেন মানুষটাকে চিরদিনের মতো বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়। এর জন্যই সবাই হয়তো এখন কান্নায় ফেটে পড়েছে। খাটিয়া নিয়ে জানাজা শেষ এবং সব কিছু শেষ করে আবার নানার বাসায় ঢুকলাম। আমার সৎমায়ের পাশে আপুসহ বেশ কিছু মহিলা বসে আছেন। অনেকে কান্না করছেন, কেউ বা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আমি গিয়ে একটু দূরে এক পাশে বসলাম। খেয়াল করে দেখছি আমার সৎমা আমার দিকে অপলক দৃষ্টিতে বারবার তাকাচ্ছেন। হয়তো ওনার চোখের ভাষা আমায় কিছু বলতে চাচ্ছে। এই ভাষা সবটা বা আসলে কি বোঝাতে চাচ্ছে তা না বুঝলেও কিছুটা বুঝলাম উনি হয়তো আপুর মতোই আমাকে ওনার পাশে চাইছেন। ভাবছেন হয়তো আজ যদি আবির আমার নিজের ছেলে হতো তাহলে আমার পাশে বসে একটু হলেও কান্না করত,
আমায় বলতো, মা কেঁদো না তো, নানার কি হয়েছে, উনি আমাদের মাথার উপরেই ছায়ার মতন থাকবেন। আমি এবার উঠে গেলাম। আপু চল বাসা যাব। এই কথা শুনে উনি কিছুটা অবাক ও করুণার দৃষ্টিতে আমার দিকে তাকালো। উনি হয়তো এটা আশা করেননি। আপু কিছু বলতে যাবে কি আব্বু চলে আসলেন। উনি এসে জানালেন, আবির আমরা এখানে 3-4 দিনের মতো থাকবো, বেশ কিছু কাজ আছে, আমরা তা করে চলে যাব। কি কাজ? আমি না বুঝে না শুনে মাথাটি নাড়িয়ে আব্বুকে জানালাম, আচ্ছা ঠিক আছে। রাতে একটু খেয়ে যে যার মতো করে ঘুমাতে চলে গেল। আপু সৎ মায়ের সাথে বসে রইল, আমিও গেলাম ঘুমাতে। রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি। এক অদ্ভুত ধরনের সাদা কাপড়ে সারা শরীরটা জড়ানো কেউ এসে বলছে, আমার মেয়েটা এতিম, ওকে তোমরা মাফ করে দিও, সব দোষ আমার মেয়েটার কোনো দোষ নেই, দয়া করে ওকে তোমরা দেখে রেখো। কে সে ব্যক্তি যে ঘুমের মধ্যে স্বপ্নে এসে এসব বলছে? তার মুখটি স্পষ্ট না দেখতে পেলেও বুঝলাম এটা হয়তো আমার নানা। একটু পর আমার ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। এখন আর ঘুম আসবে না, যাই ফ্রেশ হয়ে আসি বলে একটা জানলার পাশ দিয়ে যেতেই আমি কারো গলার শব্দ পেলাম। এত ভোরে কে কথা বলছে? রাতে ঘুমায়নি নাকি? কৌতূহল বশত জানলা দিয়ে তাকিয়ে দেখতে জানলার পাশে গেলাম। জানলা দিয়ে তাকিয়ে দেখি আপু ঘুমাচ্ছে, পাশে আমার সৎমা ও আব্বু বসে আছেন। আব্বুর হাতে একটা কাগজ টাইপের কিছু। আব্বু বলল, আমার যা কিছু আছে সব তো আবির ও লাবণ্যরই, আর এই দলিল দিয়ে কি হবে? তোমার আব্বুও তো এই দলিলের সবকিছু ওদের দুজনের নামে লিখে দিয়ে গেছেন, আবার তুমি লিখে দিয়েছ। আমি এগুলো দিয়ে কি করব? বরং আমার সবকিছু ওদেরকে লিখে দিব। এটা রাখো, তুমি ওরা ঘুম থেকে উঠলে সকালে ওদেরকে বুঝিয়ে দিও। সৎমা বলল, আমার আব্বুর বুকে মাথা রেখে একটু কান্না করতে আব্বু বলল, ভেবো না, ওরা অনেক ভালো। দেখো, একসময় দুজনেই তোমায় মা বলে ডাকবে, ওদের মায়ের আসনে তোমাকে বসাবে। আমি এবার চলে আসছি। আর মনে মনে বলছি, জানি না আমাদের মায়ের আসনে বসাতে পারবো কিনা, তবে আমার সৎমা নিঃসন্দেহে ভালো মানুষ, তা বুঝতে আর বাকি রইল না। এতদিন ওনার প্রতি আমার যে ধারণাটা ছিল তা আজ ভুলে পরিণত হলো। হয়তোবা আমার নানাই আব্বুকে ফাঁসিয়েছিল ওনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু আসলে কি এমন বিষয়টা তা আমার সত্য জানা নেই। হয়তো কোনোদিন জানতেও পারবো না, কেননা এই জানার জন্য এমন প্রশ্ন আমি ছেলে হয়ে বাবাকে করতে পারি না। তবে নানা ও সৎমা যে আপু ও আমাকে বিশাল সম্পত্তি, সহায় সম্পত্তি সব কিছু লিখে দিয়েছেন, ভাবতেই আমার যেন অবাক লাগছে। ফ্রেশ হয়ে আবার রুমে গিয়ে একটু শুয়ে পড়ে ভাবছি, আমার নানার সব কিছু আমাদের নামে লিখে দিয়েছেন কেন? তাহলে কি ওনার আর কোনো ছেলে মেয়ে নেই? আর উনি শুধু ওনার একটা মেয়েই? একটু পর আপু এসে আমায় ডেকে বলল, ভাই, আব্বু তোকে ডাকছে। আপু, তোর এই অবস্থা, একটু চলাফেরা কম কর, বলে আব্বুর রুমে গেলাম। আমার সাথে আপুও গেল। আব্বু বলল, বসো এখানে। আমি বসে পড়লাম। বসে দেখি আমার সৎমা আমার দিকে তাকিয়ে আছে, চোখের পাতায় যেন ফেলছে না। ওনার ফেসটা বলছে উনি যেন এই পৃথিবীর সব থেকে মিষ্টি ডাক, মা ডাকটি আমার মুখ থেকে একটিবার শুনতে চাচ্ছেন। আব্বু বলল, শোনো আবির, তোমার নানার মৃত্যুর জন্য আমরা 4 দিনের দিন খাওয়া দাওয়ার আয়োজন করব, তাই তোমার সাথে আলোচনা করতে ডেকে পাঠিয়েছি। আচ্ছা আব্বু, এবার বুঝলাম আব্বু কেন কাল বাড়িতে না যেয়ে বলল আমাদের কিছু কাজ আছে। আমার সৎমা ওই রাতের কাগজটি আমায় বের করে দিল। আমি যদিও জানতাম এটা কিসের কাগজ আর কেনই বা দিলেন, তবুও জানতে চাইলাম এটা কি আর কিসের কাগজ। আমার আব্বু মানে তোমার নানা ওনার সব সহায় সম্পত্তি তোমাকে ও তোমার আপুকে লিখে দিয়ে গেছেন, এবং আমিও সব লিখে দিয়েছি। আজ থেকে এই সব কিছু তোমাদের, এই সব কিছুর দলিল এটা বাবা তুমি নাও। আমার সৎমায়ের কথা শুনে আমি বুঝতে পারছি না আমি এসব স্বপ্ন দেখছি না তো, নাকি আসলেই বাস্তব। কাল রাতে যা দেখেছি তা আসলে কি সত্যি? আমি কেন এসব নিব? এগুলো তো আমার বাবার নয়, মানুষের কোনো কিছু তো আমি নিব না। ভাই, এগুলো কি বলিস? মানুষের কেন হবে? এগুলো আমাদের মায়ের। উনি না হয় আমাদের পেটে ধরেননি, তাই বলে কি উনি আমাদের মা নন? শুধু পেটে ধরলে কি মা হয়ে যায় ভাই? আপুর কথার উত্তর আমার কাছে নেই। তাছাড়া আপুর মুখের ওপর আমি কোনোদিনও কথাও বলিনি, তাই আপুর কথায় আমি মাথাটা এবার নিচু করলাম। আব্বু কিছু বলছে না, কেননা আব্বুর বলার মতো এখানে কিছুই নেই। একটু পর মাথা তুলে সামনে তাকাতে দেখি আমার সৎমা কান্না করছেন এবং শাড়ির আঁচলটা দিয়ে চোখ মুছছেন। বাবা, আজ যদি আমি তোমাদের মা হয়ে এগুলো তোমাদেরকে দিতাম তাহলে তো অবশ্যই নিতে, তাই না? আসলে ডাক্তার আমায় বলেছিল আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না, তাই যেদিন থেকে জানতে পারি তোমার আব্বু, ছেলে ও মেয়ে রয়েছে, সেদিন থেকেই ভাবতাম আমি তাহলে তোমাদের পেটে না ধরেও মা হব, মা ডাক্তার শুনতে পাবো, কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। কে বলেছে নেই মা? অবশ্যই আছে, আজ থেকে আমি তোমায় মা ডাকবো। বিছানা হতে দলিলটি তুলে নিয়ে বললাম, এটা তোমার কাছে রাখো। উনি এবার কিছুটা কান্না ভেজা কণ্ঠে সুখের হাসি দিলেন। এবার শুরু হলো নানার মৃত্যুর 4র্থ দিনে আমরা কিভাবে খাওয়া দাওয়ার সব আয়োজন করব তা নিয়ে আলোচনা ও পরিকল্পনা। সব পরিকল্পনা মাফিকই খাওয়া দাওয়ার আয়োজন শেষ হয়ে গেল। এবার আমাদের বাসায় চলে আসার পালা। আমি আর আব্বু গাড়িতে উঠে বসে আছি। আপু আসছে না। কি ব্যাপার, আপু আসছে না কেন? আপু না আসায় আব্বু আমায় ভেতরে গিয়ে আপুকে নিয়ে আসার কথা বলল। আমি গাড়ি থেকে নেমে যেতেই আপু ও মা দেখলাম আসছেন।
আপু গাড়িতে উঠে বসলো। মা বাহিরে গাড়ির জানলার সামনে দাঁড়িয়ে রইলেন। আব্বু গাড়ি স্টার্ট দিতে আপু আব্বুকে গাড়ি বন্ধ করতে বলল। ভাই একটা কথা বলি। বল আপু। মাকে আমাদের সাথে নিয়ে যাবি? উনি তো এই বাসায় পুরো একা 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 কিভাবে থাকবেন? আমি আপুকে ইশারায় বললাম, আমায় নয়, আব্বুকে বল। আপু যদি আব্বুকে বলে আমি জানি আব্বু না করবে না। এবার আপু আব্বুকে বলল, আব্বু সম্মতি দিলেন। আমি গিয়ে আব্বুর সাথে সামনে বসলাম আর আপু ও মা পেছনে বসলো। আমি ভাবছি জন্মের পর মায়ের আদর পাইনি, কিন্তু আমার ভাগ্য এসব লেখা থাকবে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এবার আমি সৎমাকে নিজের মায়ের মতো পেয়ে গেলাম। জানি না মায়ের আদর কেমন হয়, উনি আমায় সন্তানের আদর দিবেন কিনা তার সময়ই বলে দিবে। তবে উনি যে নিশ্চিত আমাদের নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছেন তা বোঝা যাচ্ছে। বাসায় চলে আসলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে শুয়ে রয়েছে। ব্যস্ততায় অনু অনেকবার ফোন করেছিল, ধরাই হয়নি, তাই অনুকে দিলাম ফোন। একবার দুইবার তিনবার ফোন দেওয়ার পর অনু এবার ফোন ধরল। হ্যালো অনু, কেমন আছো? তুই কে রে কুত্তা? অনেক জোরে চেঁচিয়ে বলল। কি ব্যাপার, আমি রং নাম্বারে ফোন দিয়েছে নাকি? অনু তো আমায় কোনোদিন কুত্তা বলে না, আবার তুইও বলে না। ফোনটা সামনে নিয়ে দেখি, না এটা তো অনুরই নাম্বার। আবার ফোনটা কানে নিয়ে হ্যালো বলতে, এই তুই আমার সাথে কথা বলবি না, আর কোনোদিন ফোনও করবি না। এবার বুঝলাম এটা আসলে অনুই, চরম রেগে গিয়েছে তাই এভাবে বলছে। অনু আমার কথা তো শোনো আগে। কিচ্ছু শোনার মতো নাই বলে অনু এবার শুরু করে দিল বাংলা মঞ্চ পড়া। আমি চুপ করে থাকলাম, কেননা আমার একবার হলেও উচিত ছিল অনুকে এসব বলার। ও টানা 5 মিনিট আমার মঞ্চ শোনালো বাংলা ভাষায়। শেষ হয়েছে তোমার? এবার আমি কিছু কথা বলতে পারি? অনু চুপ করায় বুঝলাম ওর মঞ্চ শোনানো শেষ। আমার নানা মারা গিয়েছেন, ওনার বাসায় গিয়েছিলাম, তাই ফোনটা ধরা হয়নি। অনু বলল, ওহ সরি, আমি আসলে বুঝিনি আবির, আমায় মাফ করো আবির। ইটস ওকে। মনে মনে বলছি গরু মেরে জুতাদান করেছে, তবে অনু তুমি থেকে তুই বলায় বেশ মজা পেয়েছি, ভালো লাগছিল। ওকে তুই করেই বলতে বললাম। অনু বলল, আগামীকাল থেকে কলেজ খুলবে আর রেজাল্টও এই সপ্তাহে দিয়ে দিবে। কলেজে যাবি? না তুই যা, আমি 2-1 সপ্তাহের মতো কলেজে যাব না, কিছু কাজ আছে, শেষ হলে তবে যাব। অনুর সাথে অনেকক্ষণ কথা চলল এবং ঘুমিয়ে পড়লাম। এতদিন পর্যন্ত প্রতিদিন সকালে ঘুম ভাঙত হয় আপুর ডাকে নয়তো অনুর ফোনে, কিন্তু আজ ঘুম ভাঙল আমার সৎ মায়ের ডাকে। ওঠো, অনেক বেলা হয়েছে, এ নাও কফি। আর কিছু মনে করো না, কফিটা ভালো না হলে। আমি উঠে কফির মগটা হাতে নিলাম। উনি আমার বিছানা সহ পুরো ঘরটা গুছাতে লাগলো। কফির মগে চুমুক দিতে আজ স্বাদটা অন্যরকম লাগছে। প্রতিদিন আপু না হয় আব্বু কফি বানায়, আজ মনে হয় মা বানিয়েছেন। তবে কফির স্বাদটা নিয়ে বুঝলাম আব্বু কেন এত সুন্দর রান্না পারেন। মা থাক না এগুলো, আমি গুছিয়ে নিব, আপনি যান। একটা কথা বলবো বাবা, আমাকে আপনি নয়, হয় তুই না হয় তুমি করে বইল। আচ্ছা তুমি করে বলবো, কিন্তু কিন্তু কি বলো? আমাকেও যে একটু আগে তুমি করে বলা হলো তা বলা যাবে না, তুই করে বলতে হবে তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই বলবো। কিছুক্ষণ কথা হওয়ার পর উনি বাইরে গেল। আসলে মায়ের আদরটা কি জিনিস তা আমি আজ একটু বুঝলাম। সত্যি নিজের মায়ের আদর না পেয়ে এমন একজন সৎ মায়ের কাছে এমন মায়ের আদর পাবো তা কোনোদিনও ভাবি নাই। আমি উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেতে টেবিলে গেলাম। মা সব পরিবেশন করছে। চেয়ারে বসে সামনে তাকাতে দেখি আপু একটা চিৎকার করলো। মা ও আমি দৌড়ে আপুর কাছে যেতে মা বলল, তাড়াতাড়ি গাড়ি বার কর, লাবণ্যকে হাসপাতালে নিতে হবে, ও মা হতে চলেছে। আব্বু চেঁচামেচি শুনে দৌড়ে আসলেন এবং গাড়ি বার করলেন। আপুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার আপুকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে গেল। আমি আব্বু আর মা বাহিরে বসে রইলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, অপারেশন সাকসেসফুল, মা ও ছেলে দুজনেই ভালো আছেন। ভিতরে গিয়ে সবার আগে আমি ভাগ্নেকে কোলে তুলে নিলাম। মাম্মা দেখি পুরাই রাজকুমার আর পুরাই মাসুদ ভাইয়ের কপি। হাই ভাগ্নে, হাই ভাগ্নে বলেই আমার শরীরে কাপড় সব নষ্ট করে দিল, আমার শার্টে দিল প্রস্রাব করে। মা এসে ভাগ্নেকে নিয়ে বলল, তুই যা, জামাটা একটু ধুয়ে আয়। জামাটি একটু ধুয়ে ফেলার জন্য ওয়াশরুমে যেতেই অনু ফোন করলো। এক হাতে জামাটি ধুয়ে ফেলছি, অন্য হাতে কলটি রিসিভ করে অনুকে হ্যালো বললাম। আবির তুমি কোথায় আছো? আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। এভাবে বলছো কেন, কি হয়েছে অনু? আব্বু মিতুর ভাই মাসুদ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন আবির, আমি এই বিয়ে করতে পারবো না। আমি হয় তোমার বিয়ে করব, না হয় মরবো। অনুর কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম, অনু এটা কি শোনালো আমায়? আমার এই আনন্দের দিনে এটা শুনবো কল্পনাও করিনি। মাসুদ ভাইয়া অনুকে বিয়ে করবে, এটা আমি কি শুনলাম? মাসুদ ভাইয়ের ভেতরে রূপটা এমন সত্যিই ভাবা যায় না। ছি। ওয়াশরুম হতে চলে এসে আব্বু ও মাকে বললাম, আমি একটু বাইরের দরকারে যাচ্ছি, একটু পর ফিরবো বলে চলে আসলাম। আপুর সুখের সংসারে একমাত্র আমার জন্যই আগুন লেগেছে। সংসারটি ভেঙে গেলেও আপু এখনও মাসুদ ভাইকে ডিভোর্স দেয়নি। পথ চেয়ে বসে আছেন মাসুদ ভাইয়ার, উনি কবে যেন এসে ওকে নিয়ে যাবে। আমি জানি আপু মাসুদ ভাইকে কতটা ভালোবাসে। মাসুদ ভাইয়ের থেকে আপু দূরে আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না মাসুদ ভাইয়ের প্রতি আপুর ভালোবাসা একটুও কমে গিয়েছে। বরং আজও দেখি আপু মাঝে মাঝে ওনার জন্য কাঁদে। আজ যদি মাসুদ ভাইয়া অনুকে বিয়ে করে নেয় তাহলে আপু সত্যি পাগল হয়ে যাবে। আপু এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারবে না।
না, এ হতে পারে না। আমার জীবন থাকতে আমি এটা হতে দিব না। প্রয়োজনে মৃত্যুর পায়ে ধরব। ও যেন মাসুদ ভাইয়াকে সব সত্যি কথা খুলে বলে। তবুও আমি এটা হতে দিব না। অনুকে ফোন করে আসতে বললাম। আমি হন্যে হয়ে দৌড়ে গেলাম। অনু দেখে আমার আগে গিয়ে বসে থেকে বাদাম খাচ্ছে। অনু, তুমি ফোনে এগুলো কি বললে? তা কি আসলেই সত্যি? হ্যাঁ, সত্যি। না, এ হতে পারে না। এটা কোনোদিনও হতে পারে না। তুমি মাসুদ ভাইকে কোনোদিনও বিয়ে করতে পারো না। আমি তোমায় মাসুদ ভাইকে বিয়ে করতে দিব না, কোনোদিনও না। অনু কিছু না বলে ও একটা মুচকি হাসি দিল। অনু হাসছে কেন আমি বুঝলাম না। অবাক হয়ে ওর দিকে তাকালাম। এবার অনু বলল, এত ভালোবাসা আমায়? এতদিন বলনি যে? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, তাই আজ পরীক্ষা করতে আমি এসব বলেছি। আমি কেন মাসুদ ভাইকে বিয়ে করতে যাব? আবির প্লিজ, আমি চাই তুমি ওই 3টি ওয়ার্ড সর্বপ্রথম তোমার মুখ থেকে আমাকে বলবে। বলো প্লিজ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। পরপর অনুর গালে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। ভালোবাসা কখনো পরীক্ষা দিয়ে হয় না। কাউকে বিশ্বাস করতে হলে তার বিশ্বাসকে ভরসা করতে হয়। ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য তুমি এতটা নীচ হবে এমন উপায় বেছে নিবে? ছিঃ অনু, আমার ভাবতেও অবাক লাগছে। সেই এতটুকু থেকে আপু আমায় কোলে পিঠে বাবা মায়ের আদরে বড় করেছেন, আর তুমি কিনা পরীক্ষা হিসেবে আমার আপুর ভালোবাসাটাকে বেছে নিলে। আর শুনে রাখো, মাসুদ ভাইয়ের সাথে তোমার বিয়ে হতে পারে না। এই কথাটি তোমাকে ভালোবেসে নয়, আমার আপুর সংসার আর তার সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখেই বলেছি। আমি তোমায় ভালোবাসি না। তোমার মতো মেয়েকে ভালোবাসাও পাপ। আমার রাস্তায় আর কোনোদিন আসবে না বলে বাসায় চলে আসলাম। আসলে মেয়েরা যে নিজেদের কি ভাবে, এতটা নীচ মনোভাব হবে অনুর ভাবি নাই। বাসায় এসে দেখি হাসপাতাল হতে বাসায় এখনো কেউ ফেরেনি। আমি বিছানায় গিয়ে শুয়ে রইলাম। একটু পর সবাই আসলো। আমি গিয়ে আমার ভাগ্নেকে কোলে নিয়ে আদর করতে লাগলাম। অনেক কিউট ও মায়াবী দেখতে আমার ভাগ্নে। 1 সপ্তাহ পার হয়ে গেল, অনু একটিবারের জন্য আমায় ফোন করলো না। আমি ওকে ফোন দিইনি, হয়তো কোনোদিনও দিব না। একদিন আব্বুকে ডেকে বললাম, আব্বু, আমাদের এই সম্পদ আছে বলে আমরা এভাবে বসে থাকলে একসময় সবটা ফুরিয়ে যাবে, তাই আমি আর লেখাপড়া করব না। এবার বিজনেস জগতে পা রাখবো। আব্বু আমাকে বলল, আচ্ছা ঠিক আছে। পুরনো ছোট্ট ওয়ার্কশপটি এবার বৃহদায়তনে পরিণত করলাম। যে গার্মেন্টসে আমার আপু কাজ করতো ওই গার্মেন্টসটাকে কিনে বসলাম। মাঝখানে মায়ের সাথে কিছু মন মালিন্য হলেও অবশেষে আমি রাজি হয়ে গেলাম সবার ইচ্ছায়। একদিন মা বলে বসলো, বাবা, এই বাসা তো আমরা পরিবর্তন করতে পারি। তোমার নানার বাসাটিতে কেউ নেই, খালি পড়ে আছে। আমরা তো ওখানে থাকতে পারি। সবাই ওই বাসায় থাকলেও আমি থাকতে পারবো না। আমি তা মাকে সাফ জানিয়ে দিই। এই নিয়েই মায়ের সাথে মূলত কিছুটা মনোমালিন্য হয়, কিন্তু আজ আমিও রাজি হয়ে গেলাম। এই ছোট্ট বাসাটি ভাড়াটে করে দিয়ে নানার বাসায় বাড়ি জমালাম। আজ আমার জীবনের সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। সারাদিন অফিস করে বাসায় এসে ভাগ্নের সাথে আনন্দ দুষ্টুমিতে মেতে উঠতাম। আজ আমার নামটি দেশের নামকরা বিজনেসম্যানের মধ্যে যোগ হয়েছে। বাড়ি গাড়ি এমনকি নামের সাথে অফিসের কর্মকর্তারা চৌধুরী যোগ করে ডাকেন। দীর্ঘ 1 বছর পেরিয়ে গিয়েছে। মাসুদ ভাইয়া, মিতু বা অনু, কারোর সাথে আমার আর এই 1টি বছরের কোনোদিনও দেখা হয়নি। আমি দেখা করার চেষ্টাও করিনি। সমাজে যেখানে টাকার অভাবে এতিম দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেখানে আমার হাতটা বাড়িয়ে দিই, কেননা আমিও জীবনের এক পর্যায়ে ওদের মতো এতিম ছিলাম। এরই সুবাদে আমি যে কলেজে পড়তাম সেই কলেজে প্রধান অতিথি হয়ে এক অনুষ্ঠানে ডাক পেলাম। সমাজের হতদরিদ্র ও এতিম মানুষদের সাহায্য করার জন্য কলেজে একটা ক্লাব খুলবে, মূলত তার জন্য অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। আমি ওদের ডাকে সাড়া দিলাম এবং যাব বলে জানিয়ে দিলাম। ভাবতেও যেন অবাক লাগছে। মানুষের ভাগ্যে কি লেখা আছে তা আসলে বলা অনেক কষ্ট। আমার ভাগ্নেকে সাথে নিয়ে যাব বলে ভাবলাম। এই 1 বছরে যতটা পরিবর্তন হয়েছি, সব পরিবর্তন বদলিয়ে আগের মতোই এতিম ও গরিব বেশ ধরলাম। আমার ভাগ্নেকে কোলে নিয়ে ভাড়ায় চালিত গাড়ি করে অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে গেলাম। একটু সামনের দিকে গিয়ে চেয়ারে বসে ভাগ্নেকে নিয়ে বসে থেকে বাদাম খাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি, কেননা আমি অনার্স 2য় বর্ষে ওঠার পর লেখাপড়া বাদ দিয়েছি। আর 1 বছর হলো পড়ালেখা বাদ দেওয়ার। সেই হিসাব মতে অনুর আজ এই কলেজেই 3য় বর্ষে পড়ালেখা করার কথা, কিন্তু অনুকে দেখছি না। আমার পাশে থাকা 2 ভদ্রলোকরা গল্প করছিল। প্রিন্সিপাল স্যারকে কতবার বললাম আবির চৌধুরীর মতো মানুষকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি না করতে। উনি শুনলেনই না আমাদের কথা। ওনার মতো মানুষ কি এইসব অনুষ্ঠানে আসবেন নাকি? এবং এই ক্লাবে কি স্পন্সর করবেন কখনো? কখনোই করবেন না। এবার বুঝুক ঠেলা, অনুষ্ঠান আয়োজনের সব লক্ষ্যটাই বৃথা গেল। মাঝখান থেকে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আর মাত্র 5 মিনিট সময় অনুষ্ঠান বাকির। এখনও প্রধান অতিথি আবির চৌধুরী আসেনি। ফোন দিলেও ফোন ধরছেন না। আসলে সবার কি প্রতিক্রিয়া আমার বিষয়ে সেটা শুনতে আমি এভাবে এখানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠান শুরু হয়ে গেল। 2টি মেয়ে স্টেজে উঠল। দেখতে দুজনকেই বেশ সুন্দর লাগছে। ওরা মাউথপিস নিয়ে বলল, আজকের এই অনুষ্ঠানটি আমরা 2জন উপস্থাপনা করছি, আমি অনু আর আমি মিতু। তার মানে এরা দুজনে অনু ও মিতু। আরে বাহ, মেকআপে দেখছি দুজনকে চিনতেই পারছি না। অনুষ্ঠান শুরু হয়ে গেল। মামা ভাগ্নে বসে অনুষ্ঠান উপভোগ করতে লাগলাম। একটু পরপর আমার ভাগ্নে কান্না করছিল, তাই পাশে বসে থাকা ওই ভদ্রলোক স্যার 2জন বলে বসলো, এটুকু বাচ্চা নিয়ে কেউ অনুষ্ঠান দেখতে আসে? নিজেও দেখবেন না, আবার আমাদেরকেও দেখতে দিবে না।
এক স্যার বলল, কি ব্যাপার, তোমাকে এই কলেজেরই ছাত্র মনে হচ্ছে? তুমি আবির না? স্যার, আমি আবির। ও, পড়াশোনা বাদ দিলে যে? আর এই বাচ্চাটা কার? এমনি স্যার, আর ও আমার ভাগ্নে। ও, তা বলো এখন কি করো? ব্যবসা ট্যাবসা নাকি জব করো? আমি কিছু বলতে যেতে আমার ভাগ্নেটা আবার কান্না শুরু করলে আমার আর বলা হলো না। আবার ওনারও একটু পর উঠে গেলেন। অনুষ্ঠান প্রায় শেষ। একটা যৌথ নাচটি দিয়েই অনুষ্ঠানটি শেষ হবে এবং নাচবে উপস্থাপক অনু ও মিতু। বেশ ভালো নাচ করল দুজনেই। নাচ শেষে অনু মাউথপিস নিয়ে বলতে লাগলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে আমাদের অনুষ্ঠানে আসবে পথ চেয়ে থেকেও শেষ অবধি প্রধান অতিথি আসেনি। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটাই বৃথা গেল। কোনো উদ্দেশ্যই বৃথা যায়নি বলে জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমি ভাগ্নেকে কোলে নিয়ে স্টেজের দিকে যেতে লাগলাম। ভাগ্নেকে নিয়ে স্টেজে উঠলাম। আমাকে দেখে অনু চুপ হয়ে গেল। মিতু বলে উঠল, আরে তুই এখানে কেন? প্রিন্সিপাল বললেন, কে আপনি? আমি আর কেউ নই যাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করে ফোন ও চিঠিতে দাওয়াত করেছেন। আমি সেই আবির চৌধুরী। এবার মাউথপিসটা হাতে নিলাম। সামনে খেয়াল করে দেখলাম মিতুর ভাইসহ বেশ কিছু পুলিশ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি এবার সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে লাগলাম। আপনারা ভাবছেন আমি এভাবে কেন এসেছি আর আমার কোলে এ কে, তাই না? আসলে আমাকে কে কিভাবে দেখে তাই দেখার জন্য এসেছি। আর এ ছেলেটি আপনারা যে কাজ করতে বা উদ্দেশ্য নিয়ে ক্লাব খুলছেন তারই একটা অংশ। ওর বাবা থেকেও নেই, আজ জন্মের 1 বছর, তবুও ওর বাবার মুখটি দেখেনি। ও এতিম, আমার ভাগ্নেও। আর মজার বিষয় হলো এই স্টেজেই ওর ফুপু ও স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন ওরই জন্মদাতা বাবা। সবাই ভাবছে আমি কোথা থেকে এসে কিসব বলছি। সবাই যাতে বিষয়টা মনোযোগ সহ শুনে ও বিশ্বাস করে তাই পকেট হতে 1 লাখের নগদ একটা বান্ডিল ও আরও 1 লাখের একটা চেক সই করে প্রিন্সিপাল স্যারের হাতে দিয়ে বললাম, এই ক্লাবের কাজ যত দ্রুত সম্ভব শুরু করে দিন। সবাই অবাক ও হাততালি দিয়ে উঠল। এবার আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, আপনারা যদি আমায় সময় দেন। সবাই বলল, বলুন, আমরা শুনবো। আজ এখানে অনেক মেয়ে উপস্থিত আছে, তাদের উদ্দেশ্য করে ও এক নিষ্ঠুর বাবার কাহিনী বলবো। আপনাদের 10 মিনিট সময় হবে কি? শুনবেন? ধরুন আপনার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, তার একটা বয়ফ্রেন্ড আছে যে এতটাই খারাপ যে অনেক মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে আছে এবং রুম ডেট অবধি করেছে। আপনি সব জানেন যে আপনার বেস্ট ফ্রেন্ডই এমন একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। এমত অবস্থায় আপনি বা আপনারা কি করবেন? নিশ্চয়ই তাকে বোঝাবেন, বাধা দিবেন। তাতে যদি কাজ না হয় তাহলে কি করবেন? কেউ কেউ বলে বসলো, আমি হলে তাকে আমার বেস্ট ফ্রেন্ড থেকে রিমুভ করে দিয়ে বলবো, আমি চললাম বন্ধু। অনেকে অনেক কিছু বলল, আমি সব শুনে বললাম, আমি কি করেছি শুনবেন? সবাই বলায় বললাম, একদিন সে তার বয়ফ্রেন্ডের সাথে পার্কে বসে খুব ঘনিষ্ঠ হয়েছিল। আমি তা দেখে রাগের বশে গিয়ে 2টো চর মেরে বসি এবং সেও আমায় চর মেরেছিল। কিন্তু এই চর মারায় সে সীমাবদ্ধ থাকেনি, এমন কিছু করেছে যা হয়তো একজন বেস্ট ফ্রেন্ড হয়ে, একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের যে এতটা সর্বনাশ কেউ করতে পারে আপনারা ভাবতেও পারবেন না। সবাই বলল, কি করেছে আমরা শুনতে চাই। আচ্ছা, আমার নামে সে নারী নির্যাতনের মামলা করে বসে, ফলে আমার 1 মাস জেল খাটতে হয়। আবার আমার বোনের সংসারটিও সে ভেঙে দিয়েছে। আমার আপুর বিয়েটা ভাগ্যক্রমে তারই ভাইয়ের সাথে হয়। আমি যখন আপুর বিয়ের 4 দিনের মাথায় আপুর বাসায় বেড়াতে যাই তখন সে রাতে আমার রুমে আসে। সে আমার অনেক কাছে আসতে চাইলে আমি না করি, তবুও সে কাছে আসতেই থাকে। তাই কোনো উপায় না পেয়ে আবারও ওই দিনের মতো ঠাস করে তাকে চর মেরে দিই। কিন্তু সে যে চরের প্রতিশোধটা এভাবে নিবে ভাবিনি। ও চিৎকার দিয়ে বসে এবং ওর ভাই সহ আমার আপু রুমে চলে আসে। আশা করি তারপর কি হয়েছে সব বলতে হবে না, বুঝতে পেরেছেন। আমি বাসায় আসার কয়েকদিন পর আমার আপুকে ওর ভাই আমাদের বাসায় রাস্তা মাপতে বাধ্য করেছে। আজ 1 বছর আমার আপু স্বামী বেঁচে থেকেও যেন বিধবা। আজও দেখি আমার আপু নীরবে চোখের জল ফেলে, ভাবে যে কবে তার ভালোবাসার মানুষের ভুলটা ভাঙবে, কবে এসে বলবে আমায় ক্ষমা করো, বাসায় চলো। আপনারা এটা জানলে খুশি হবেন যে সে অন্যের ঘর ভেঙে নিজে সুখী হতে পারেনি, তারও ঘর ভেঙেছে। বিয়ের কয়েকদিনের মাথায় তার স্বামীও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি যেমন ভাই হয়ে নিজের আপুকে তার বর ডিভোর্স পেপার দিয়েছে বলে তাতে সই করতে বলেছি, ঠিক তেমনই তার ভাই ও তার বোনের ডিভোর্স পেপার নিয়ে তাতে সই দিতে বলেছে। আমি এই থেকে এটাই বোঝাতে চেয়েছি, এখানে উপস্থিত সব মেয়েদের চেয়ে বেস্ট ফ্রেন্ডকে বয়ফ্রেন্ডের থেকে কখনো ছোট চোখে দেখবে না। মনে রাখবা, যে তোমার বেস্ট ফ্রেন্ড সে কখনোই তোমার খারাপ চাইবে না। তুমি যদি কোনো ভুল করো তাহলে সে তোমার ভুল ধরে দেওয়ার অধিকার রাখে। তুমি যদি তার কথা না শোনো তাহলে বেস্ট ফ্রেন্ড হিসেবে তোমার ভালোর জন্য সে তোমার গায়ে হাত তোলা অবধি অধিকার রাখে। আমি চাই না আমার মতো পরবর্তীতে কারোর সাথে আর এমন কিছু হোক। এবার আসি এক বাবার কথা নিয়ে। তার পিতৃত্বের সত্যি প্রশংসা হয় না। নিজের স্ত্রীর কোনো দোষ না করা সত্ত্বেও তাকে সাজা দেওয়া, বিয়ের 7 দিনের মাথায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া, এটা শুধু কিছু মানুষরূপী অমানুষদের দ্বারাই সম্ভব। নিজের বোনকে এতটা ভালোবাসা উচিত নয় যে তার মিথ্যা অভিনয়টা 1000টা সত্যকে হার মানায়, অথচ
ভাই হয়ে সে অন্ধ ভালোবাসায় বোনের মিথ্যা অভিনয়টা বুঝতে না পারা। আমি না হয় ভুল করেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডটাকে কোনো খারাপ ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে দুটো চড় মেরে সে সাজা তো আমি 1 মাস জেল খেটে পেয়েছি, কিন্তু তারপরও আমার সাজা কেন এই 1 বছরের ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা পেয়েই যাচ্ছে? আপনারা বলতে পারেন কি? ও যখন আর একটু বড় হয়ে ওর আম্মুকে বলবে আমার আব্বু কোথায়, ওনার নাম কি, তখন তার মা কি বলবে তাকে বলতে পারেন? আর আমি মামা আমায় যখন এসে বলবে মামা আমার আব্বু কোথায়, তখন আমি বা কি বলবো কি তোমার বাবা পুলিশ অফিসার, যে তোমায় শুধু জন্মদাতা আর কিছু নয়। তুমি যখন জন্ম হয়েছিলে তখন সবটা জেনেও তোমায় দেখতে আসেনি। তখন যদি সে উঠে বলে বসে মামা তুমি না হয় ভুল করেছ আর আম্মু তোমার পক্ষ নিয়ে ভুল করেছে, কিন্তু আমি কি করেছি যে আমি সাজা পাচ্ছি? বলতে পারেন তখন মামা হয়ে আমি কি উত্তর দেব? কথাগুলো বলছিলাম, মাসুদ ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম। উনি অধীর আগ্রহে আমার কথাগুলো শুনে যাচ্ছিল। আপনারা জানেন কি, ওই বাবা আপনাদের মাঝে উপস্থিত রয়েছে যে কিনা বিনা দোষে তার ভালোবাসার মানুষটাকে ত্যাগ করেছে, নিজের সন্তানকে ত্যাগ করেছে। আমি নাম না বললেও অনেকেই হয়তো বুঝে গেল কে হতে পারে। তবুও অনেকেই আমাকে বলল ওনার নামটি বলুন, একবার ওনার মুখে আমরা থুতু মারব, ওনার বোনের গলায় জুতার মালা পরাবো। আমি হাতের আঙুল তুলে ওই নিষ্ঠুর বাবাকে দেখাতে গিয়েও হাতের আঙুলটা নামিয়ে নিলাম। কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে ভাবলাম, উনি যে ভুল বুঝে আপুকে ত্যাগ করেছেন, ওনার সে ভুল হয়তো একদিন ভাঙবে। সেদিন ভুল ভাঙলে হয়তো উনি আবার আপুকে ওনার ঘরে ফিরিয়ে নেবেন। কিন্তু আজকে যদি আমি এভাবে সবার সামনে ওনার নামটা বলে দিই, তাহলে হয়তো সেদিন ভুল ভাঙলেও উনি আর আপুকে মেনে নেবেন না। ভুল ভেঙে আপুকে আবার ফিরিয়ে নেওয়ার যে সম্ভাবনা রয়েছে তা হয়তো আর থাকবে না। তাই হাতের আঙুলটি নামিয়ে নিয়ে বললাম, আমি আর চুপ থাকবো না, এবার আমিও আইনি ব্যবস্থা নেব। আমার ভাগ্নেকে ওর সব অধিকার হয় ফিরিয়ে দেব, নয়তো ওর বাবাকে উচিত শিক্ষা দেব। এবং তারপর থেকে আমার ভাগ্নে ওর বাবাকে জানতে চাইলেও ও জানবে ওর বাবা মৃত। যাই হোক, এবার আসি মূল কথায়। আমি কখনো ভাবিনি যে এমন একটা মহৎ উদ্দেশ্য পরিচালিত ক্লাবটিতে আমি দাওয়াত পাবো, কিছুটা সাহায্য করে এর অংশ হতে পারবো। আপনারা যত দ্রুত সম্ভব ক্লাবটি প্রতিষ্ঠা করে ফেলুন। ক্লাবের সকল দরকার ও সাহায্য সহযোগিতায় আমাকে পাবেন ইনশাআল্লাহ। সবার আগে আমি আমার হাতটি বাড়িয়ে দেব। আমার কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠল। আর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় প্রিন্সিপাল স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাছের মানুষগুলোকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। স্টেজ থেকে নেমে গেলাম। এক স্যার এসে বলল, চলুন আপনার জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করছি আমরা। ওনার সাথে অফিসের 2 তলায় গেলাম। নাস্তা শেষ করে স্যারদের সাথে কথা বলার মাঝে ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বললাম। 2 জন ম্যাম এসে আমার ভাগ্নেকে কোলে নিয়ে বলতে লাগলো, কি কিউট, অনেক মিষ্টি হাসি, এমন মুখের দিকে তাকিয়ে যে মনটা ভরে যায়। ওনারা আমার ভাগ্নেকে বেশ আদর করলেন। ড্রাইভার গাড়ি নিয়ে আসলে স্যারদের বিদায় জানিয়ে সালাম দিয়ে গাড়িতে এসে বসলাম। ড্রাইভারকে যেতে বললাম। কলেজ গেট হতে বের হয়ে একটু দূরে এসে দূর থেকে দেখছি অনুসহ ওর কিছু বান্ধবীরা একসাথে যাচ্ছে। ড্রাইভারকে বললাম, শোনো, ওই সামনে মেয়েগুলোর কাছাকাছি গিয়ে গাড়ির দরজা বন্ধ করে দিবা এবং আমি বলা মাত্রই কড়া কয়েকটি হর্ন বাজিয়ে বসবা। আচ্ছা স্যার। আমার কথা মতো ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল, কিন্তু রানিং গাড়ির শব্দ ছাড়া ওদের কাছাকাছি পৌঁছাতে আমার কথায় ড্রাইভার বসিয়ে দিল কড়া হর্ন। সব কয়টা দেখি এক লাফ মেরে ভয়ে রাস্তার পাশে নেমে গিয়েছে। এই কানা ড্রাইভার, চোখে দেখেন না নাকি, ফাজিল কোথাকার। আমি ড্রাইভারকে বললাম, কিছু বলো না, ওরা বাইরে থেকে আমাদের দেখছে না, ওরা কি করে তাই দেখবো, ব্রেক করে বসে থাকো। অনু উঠে এসে গাড়ির জানালায় হাত দিয়ে ঠকঠক করতে লাগলো। আমি জানালার কাজ নামিয়ে মুখটা বার করায় ও আমার মুখটি দেখে কিছুটা শক খেয়ে দূরে সরে গেল। ড্রাইভারকে বললাম, চলো এবার। এখন হয়তো ওর বান্ধবীরা এসে অনুকে বলবে, কে ছিল রে ফাজিল লোকটি, ওনাকে দেখে দূরে সরে আসলে যে। অনু হয়তো কিছু বলবে না, কেননা ও হয়তো আমার নামটি মুখে নিতে চাইবে না। বাসায় চলে আসলাম। আপু এসে বলল, এই মামা ভাগ্নে কোথায় বের হয়েছিলি? খোকার বুঝি ক্ষুধা পায়নি, সে কখন খেয়েছে? দে খোকাকে আমায় দে, তুই যা ফ্রেশ হয়ে খাবি আয়। আপু, আমি না খাই, ক্ষুধা পায়নি বলে রুমে চলে আসলাম। একটু শুয়ে ভাবছি, আজ তো মাসুদ ভাইয়ার সব সত্যিটা জেনে গিয়েছে। আমি ওই দিন বললেও উনি হয়তো বিশ্বাস করেনি, আজকে উনি বিশ্বাস করবেন না। বাসায় গিয়ে কি মিতুকে উনি আজ প্রশ্ন করে বসবেন না? সব সত্যি কি উনি সব জানতে চাইবেন না? জানি না কি হবে, জানি না ভাগ্যে কি লেখা রয়েছে। তবে এবার উনি যদি চুপ থাকেন এবং মিতুর কাছে উনি কিছু না জানতে চান, তাহলে এবার আমি মিতুকে ওর মুখ দিয়ে সব সত্যি কথা বলাতে বাধ্য করাবো। শুধু সময়ের অপেক্ষা। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল ভাগ্নের প্যাঁ প্যাঁ কান্নায়। ভাই, আমি রান্না করছি, খোকা মানে মিশকাত খুব জ্বালাচ্ছে, তুই উঠে পড়, অনেক বেলা হয়ে গিয়েছে। ওকে একটু রাখ, আমি রান্না সেরে ফেলি। ভাগ্নেকে আপু রেখে চলে যেতে ওর সব কান্না শেষ। আমি এখন উঠি নাই, ও পাশে বসে থেকে খেলা করছে। এবার আমার কান ধরে আমার পিচ্ছি ভাগ্নেটা টানা শুরু করে দিল। না উঠে আর পারলাম না। শুভ সকাল ভাগ্নে, চোখ ডুলতে ডুলতে বললাম। ও কিছু বুঝল না, অথচ বুড়ো মানুষের মতো দাঁতহীন মুখে একটা ফোকলা হাসি দিল। ভাগ্নে, দাঁত ব্রাশ করেছ? চলো এবার দাঁত ব্রাশ করে আসি।
ওকে কোলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁত ব্রাশ করে ফেললাম। এবার ভাগ্নেকে বিছানায় রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে ওর সাথে মজা করছি। তুমিও সবার মতো এবার আব্বুর কোলে উঠবে ভাগ্নে, আর বেশি দেরি নেই। তোমার ফুপু ও আব্বুকে উচিত শিক্ষাটা এবার দেব আমি। কিসের উচিত শিক্ষা ভাই? ভাই আমি চাই তুই এসব নিয়ে কিছুই করবি না। আমার ভালোবাসা সত্যি হলে ও ঠিকই একদিন আমাদের দুয়ারে কড়া নাড়বেন। আমার দিব্যি রইল ভাই, তুই কিচ্ছু করবি না। কথা দে আমায়, তুই কিচ্ছু করবি না। ওকে আপু, আমি কিচ্ছু করব না, লক্ষ্মী ভাই আমার, বলে আপু আবার রান্নাঘরে চলে গেল। আমি বুঝি না আপু এমন কেন? যে মানুষটা তাকে এতটা কষ্ট দিয়েছে বা দিয়ে চলেছে, তার প্রতি ও এত নরম কেন? হয়তোবা এটাই একজন স্ত্রী হয়ে স্বামীর প্রতি ভালোবাসা। একদিন 2 দিন এভাবে 3 মাস পার হয়ে গেল, অথচ মাসুদ ভাইয়ের পক্ষ থেকে কোনো সারা শব্দ কিছুই আসলো না। চাতক পাখির ন্যায় আমি আপু চেয়ে রইলাম কবে আসবে ওই দিনটা, তার আশায়। এর মধ্যে আব্বু এসে একদিন বলল, আমরা এখনো কোথাও একসাথে বেড়াতে যাইনি, চলো সবাই একসাথে একদিন ফ্যামিলি পিকনিকে যাই। আব্বুর কথা শুনে আম্মু বলল, ঠিকই বলেছো তুমি, আমরা এখনো কোথাও একসাথে বেড়াতে যাইনি। আম্মু আব্বুর সাথে আমিও রাজি হয়ে গেলাম। এখন আপু রাজি হবে কিনা তার পালা। আম্মু আপুকে রাজি করানোর দায়িত্বটা আমায় দিয়ে দিল। আমি আপু রুমে প্রবেশ করে দেখি ভাগ্নে খেলা করছে আর আপু শুয়ে শুয়ে টিভি দেখছে। ভাগ্নেকে কোলে নিয়ে বলতে লাগলাম, ভাগ্নে আমরা এখনও সবাই একসাথে কোথাও বেড়াতে যাইনি, চলো এবার কোথাও বেড়াতে যাই। সেটা যদি সমুদ্র সৈকত হয় তবে বেশ মজার হবে ভাগ্নে। তোমার নানা নানি আমি রাজি, এবার তুমি রাজি তো? কবে যাওয়া যাবে ভাই? যাক তাহলে ভাগ্নের উসিলা যাকে বুঝাতে চেয়েছি সে এবার বুঝেছে। খুব শীঘ্রই আপু, চল না যাই, আব্বু আম্মু বলছিল। আচ্ছা যাবো আমি, তুই সব আয়োজনটা সেরে ফেল। থ্যাংক ইউ আপু, অনেক খুশি হয়েছি। আমি সব আয়োজন সেরে ফেললাম এবং পরের দিন আমরা এক সমুদ্র সৈকতে বেড়ানোর উদ্দেশ্যে পাড়ি জমালাম। ঠিক হলো আমরা 3 দিনের ট্যুর দিব। সে মোতাবেক আমি একটা হোটেলে 3 দিন থাকার উদ্দেশ্যে ল্যাপটপে রুম বুকিং দিলাম। হোটেলে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল। রাতে সবাই একসাথে বসে মজা করলাম। আব্বু আম্মু যেন গল্পের আসরটা মাতিয়ে দিল। 2টো রুম বুক দিয়েছি, তাই আব্বু আম্মু এক রুমে আর আরেক রুমে ভাগ্নেসহ আপু আম্মু ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগে আপু সবাইকে বলে দিয়েছিল আমরা সবাই যেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কেননা সমুদ্র সৈকতের সকালে সূর্য উদয়ন দৃশ্যটা নাকি বেশ সুন্দর লাগে। তাই আপুর কথা মতো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। নাস্তা সেরে ফেলে রওনা দিলাম সমুদ্র সৈকতে। বেশ মজা হলো। দুপুর পর্যন্ত আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করলাম। আপু বলল, ভাই আমরা এখন রুমে ফিরে যাই, আবার বিকেলে আসবো, বিকেলে সূর্যাস্ত দেখতে। সবাই দুপুরের দিকে হোটেলে ফিরে আসলাম। দুপুরের খাবারটা খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম। বিকাল হয়ে গেলে আমরা সবাই আবার চলে গেলাম সমুদ্র সৈকতে। আমি ভাগ্নিকে কিছু খেলনা জিনিসপত্র কিনে দেব বলে ভাগ্নিকে নিয়ে এক দোকানে গেলাম। দোকানে গিয়ে কিছু খেলনা কিনে চলে আসতে গিয়ে পাশে একটু চোখ যেতে মনে হলো অনু ও মিতুর মতো দুজন কেউ। কি ব্যাপার, এখানে অনু ও মিতু কোথা থেকে আসলো? ভালো করে দেখি সত্যি ওরা দুজন। আসলে আমি পাগল, না হলে এটা ভাবি নাকি? না আসার কি আছে, হয়তোবা আমাদের মতো ওরাও এখানে ঘুরতে এসেছে। যাই হোক, চলে আসলাম ভাগ্নে ও আমি সূর্যাস্ত দেখতে। সূর্যাস্ত না দেখে আমি ভাগ্নেকে আপুর কোলে দিয়ে অনু ও মিতুকে খোঁজ করতে চলে আসলাম। ওদের খোঁজ করার উদ্দেশ্যটা হলো ওদের সাথে মাসুদ ভাই এসেছে কিনা তার জন্য। এত মানুষের ভিড় খুঁজে পেতে বেশ কষ্ট হলেও ওদের 3 জনকে খুঁজে পেলাম এক খাবার হোটেলের সামনে। সম্ভবত রাতের খাবারটি খেতে ওরা হোটেলে প্রবেশ করেছে বলে মনে হলো। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি এসে আব্বু আম্মু আপুকে নিয়ে খাওয়ার জন্য ওই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলাম। মাত্র কয়েক মিনিটে আমরা হোটেলটিতে পৌঁছে গেলাম। আপুকে বললাম, তোরা ভেতরে গিয়ে বস, কি খাবো আমি তার অর্ডার দিয়ে আসছি। খাবার অর্ডার করে হোটেলের ম্যানেজারকে বললাম, আচ্ছা একটু আগে এখানে একটি ছেলে ও 2টি মেয়ে যে খেতে এসেছিল ওরা কি ভেতরে আছে? না তো, ওনারা এইমাত্র খাবারগুলো পার্সেল করে নিয়ে চলে গেল। ও বলে সামনে থাকা একটা টেবিলে থাবা মারলাম। হোটেল ম্যানেজার বলল, কি হলো স্যার? কিছু না, খাবারগুলো একটু তাড়াতাড়ি পরিবেশন করুন। ওকে স্যার, আপনি ভেতরে গিয়ে বসুন। আমি ভেতরে গিয়ে বসার সাথে সাথে আপু বলল, কি হয়েছে ভাই, তোকে এত চিন্তিত লাগছে কেন? কই কিছু না আপু। বুঝি না আমি আপুর থেকে যেন কোনো কিছু লুকাতে পারি না। ও আমার মুখটা দেখলে যেন সব বুঝে ফেলে। খাওয়া দাওয়া সেরে সবাই হোটেলে ফিরলাম রাত 8টার দিকে। রুমে ফিরে আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে উঠে পড়লাম। হোটেলের এক জানলার সামনে যেতে দেখি মাসুদ ভাই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি খুব তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে কারোর সাথে একটু ধাক্কা খেলাম। কে সেটা না দেখে সরি বলে চলে গেলাম। গেটের কাছে যেতে ততক্ষণে মাসুদ ভাই ওখান থেকে চলে গিয়েছে। খুঁজে না পেয়ে চলে আসছে। হঠাৎ মনে হলো এই হোটেলের গেট দিয়ে মাসুদ ভাই বের হয়ে গেল, তার মানে তো এই হোটেলেরই কোনো রুমে হয়তো ওনারা উঠেছেন। হোটেল ম্যানেজারকে গিয়ে বললাম, আচ্ছা এই হোটেলে গতকাল কি 2টা মেয়ে ও একটি ছেলে উঠেছে? ওদের 3 জনের বর্ণনা দিয়ে বললাম। উনি বললেন, সরি আমি 2 দিন ছুটিতে ছিলাম, আজ এসেছি তাই বলতে পারছি না। একটু আপনাদের ওয়েবসাইট কি চেক করে দেখুন না, এমন কেউ কি সিট বুক দিয়েছে কিনা। স্যার দেখুন, সিকিউরিটির স্বার্থে কারো কাছে এমন তথ্য দেওয়া হোটেলের নিয়ম বহির্ভূত। আর তাছাড়াও আমি এখন ব্যস্ত, সো সরি স্যার,
আচ্ছা ঠিক আছে বলে আমি রুমে চলে আসলাম। এসে জানালা দিয়ে আবার তাকিয়ে থাকলাম। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম মাসুদ ভাই আসে কিনা বলে। অনেক সময় পার হয়ে গেলেও উনি ফিরলেন না। এত বড় হোটেলে সব রুমে গিয়ে ওদের খুঁজে বের করা সম্ভব নয়। অনেকে হয়তো বিষয়টা খারাপভাবেই নিবে। একটু পর আব্বু এসে বলল, কি হলো আবির, তুই আজ যাবি না ঘুরতে? আব্বু তোমরা যাও, আমি একটু পর আসছি বলে আমি দাঁড়িয়ে রইলাম। সবাই বেরিয়ে গেলে আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, আজ আমার জন্য আপু ও মাসুদ ভাইয়ের মাঝে দূরত্বটা সৃষ্টি হয়েছে। জানি না কবে আমি এই দূরত্বটা ঠিক ঘুচিয়ে দুজনকে আবার এক করতে পারবো। জানি না আপুর ভাগ্যে আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে। আমিও একটু পর চলে গেলাম সমুদ্র সৈকতে। আপুকে ফোন দিয়ে জানতে চাইলাম ওরা কোন জায়গায়। আপু জায়গাটির নাম বলল। আপুর সাথে ফোনে কথা বলার সময় পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসছিল। মনে হচ্ছিল কণ্ঠটা অনেক চেনা। এর আগেই যেন কণ্ঠটা কয়েকবার শুনেছি আমি। যাই হোক, আমি চলে গেলাম। একটু দূর থেকে খেয়াল করে দেখছি সবাই গোল হয়ে বসে আছে। তবে আম্মু ও আপু ছাড়াও তৃতীয় কোনো এক মেয়েকে দেখছি, যে কিনা আমার ভাগ্নেকে কোলে নিয়ে সবার মাঝখানে বসে আছে। মনে হচ্ছে বেশ গল্প জমিয়েছে সবাই অনেক হাসি খুশি দেখাচ্ছে। কাছে গিয়ে দেখি মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো অনু। আমার উপস্থিতিতে অনু উঠে চলে যেতে চাইল। আম্মু বসতে বললেও ও একটু কাজের নামে চলে গেল। অনুর সাথে আমার কথা আছে, কিন্তু এখান থেকে এভাবে অনুর পিছু নেওয়া যাবে না, কেননা এখানে আমার পরিবারের সবাই উপস্থিত রয়েছে। তাই আমি বসে পড়লাম। আম্মু আমায় বলতে লাগলো, জানিস বাবা, মেয়েটা বেশ মিষ্টি, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হেসে হেসে কথা বলে। আম্মু যখন কথাগুলো বলছিল আমি খেয়াল করে দেখি আপু ও আব্বু মুচকি হাসি হাসছে। হাসির কারণটা বুঝলাম না। আম্মুর বলা শেষ হলে বললাম, আম্মু বাদ দাও তো, এখন চলো আমরা ঘুরবো। অনেক বলে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই রুমে ফিরলাম। একটু ফ্রেশ হয়ে বসে থেকে অফিসার এক ম্যানেজারের সাথে কথা বলছি। একটু পর আপু এসে বলল, ভাই মিশকাত আছে তোর কাছে? ম্যানেজারকে একটু পর কথা বলছি বলে ফোনটি কেটে দিলাম। কই আপু, ভাগ্নে তো নেই আমার কাছে। মিশকাতকে তো আপু তুই রুমে নিয়ে গেলি। ভাই মিশকাতকে খুঁজে পাচ্ছি না কোথাও। কি বলিস আপু? দুটি রুম পুরো খোঁজাখুঁজি করেও আমার ভাগ্নেকে পেলাম না। আপু একেবারে ভেঙে পড়ল। কিছুতে ওর কান্না থামছে না। সিঁড়ি বেয়ে আমি দৌড়ে নিচে নেমে আসলাম। হোটেল থেকে কেউ যাতে বের না হয়ে যেতে পারে তাই ম্যানেজারকে বলে হোটেলের প্রধান দরজাটি আটকে দিলাম। এত বড় হোটেল, এবার এক এক করে প্রতিটি রুম খোঁজাখুঁজি শুরু করে দিলাম। একটু পর অনুকে দেখেছে এক রুম থেকে বেরিয়ে আসতে। এসে আপুকে বলল, কি হয়েছে, আপনারা কি খুঁজছেন? আমি অনুর কাছাকাছি এসে বলতে লাগলাম, আমার ভাগ্নাকে খুঁজে পাচ্ছি না। আর তুমি এই হোটেলে? মিতু আর ওর ভাই মাসুদ কোথায়? ওনারা তো আমার পাশের রুমে। কই, কোন রুমে? অনু আমায় রুম দেখিয়ে দিলে আমি গিয়ে দরজা টোকা দিতে লাগলাম। একটু পর মিতু দরজা খুলল। খেয়াল করে দেখি মিতুর বিছানার ওপর সব জামাকাপড় ব্যাগে ভর্তি করছিল। আমি মিতুকে কিছু না বলে ওর রুম পুরো তল্লাশি করা শুরু করে দেই। ভাগ্নে ও ওর ভাইকে না পেয়ে এবার মিতুকে বললাম, মিতু আমার ভাগ্নে কোথায়? মানে তোর ভাগ্নে কোথায় আমি কিভাবে জানবো? আবারও বলছে আমার ভাগ্নে কোথায়। আরে আজীব তো, আমি কিভাবে জানবো তোর ভাগ্নে কোথায়? দেখ মিতু, শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, বল আমার ভাগ্নে কোথায়? দেখ আবির, আমি কিচ্ছু জানি না, বুঝেছি এভাবে কাজ হবে না। বল শালি, আমার ভাগ্নে কোথায়? মিতুর চুলের মুঠি ধরে বললাম। ভাই কি করছিস এসব? আপু তুই সরে যা, একদম কথা বলবি না, আজকে আমার মাথায় রক্ত উঠে গেছে। শালি, তোরা দুই ভাই বোন মিলে এখানে এসেছিস আমার ভাগ্নেকে চুরি করতে? আমি কিছু জানি না আবির। ঠাস করে চর মারলাম। মিতুর চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। তুই জানিস না তোর বাপ জানে? তোর ভাই কোথায় বল? ভাই জরুরি কোনো কাজে বাসায় চলে গিয়েছেন, আমাকে না বলেই। বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছেন এবং অনুকে না বলে বাসায় চলে যেতে বলেছে। মিতুকে একদম চুপ হতে বলে ওর মাসুদ ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে ওনাকে ফোন দিলাম। ছি মাসুদ সাহেব, চোরের মতো আমার ভাগ্নেকে চুরি করে নিয়ে যেতে আপনার একটু বুঝি লজ্জা হলো না? এই তুই কে রে? আমি আবির। অনেকক্ষণ কথা বললে উনি অস্বীকার করলো, কিছুতেই স্বীকার করলো না যে উনি আমার ভাগ্নেকে নিয়ে গিয়েছেন। আমি এবার কিছুটা অভিনয় করে মাসুদ সাহেবকে সরি বলে ফোন কেটে দিলাম। আমি ভাগ্নেকে নিয়ে আসছি বলে আপু ও আমার পরিবারের সবাইকে বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিলাম। মিতু আর আমি ওর বাসার সামনে এক গাড়িতে করে পৌঁছে গেলাম। মিতুকে গাড়িতে সিটের সাথে বাঁধা, ওর মুখে ট্যাপ লাগানো। আমি মিতুকে গাড়িতে রেখে ওর বাসায় ঢুকে পড়লাম। গিয়ে মাসুদ সাহেবের পায়ের কাছে বসে পড়লাম। প্লিজ আমার ভাগ্নেকে ফিরিয়ে দিন। আপুর কাছ থেকে আমার ভাগ্নেকে আপনি আলাদা করে দিলেও ও হয়তো মারাই যাবে। প্লিজ মাসুদ ভাই, আপনি আমার ভাগ্নেকে আমার কাছে দিয়ে দিন প্লিজ। আরে আজব, আমি কেন আমার সন্তানকে চুরি করতে যাব? আমি এবার জিওভাতে একটা আস্তে আস্তে কামড় দিলাম। আমি এবার উঠে পড়লাম। মাসুদ সাহেবের হাত চেপে ধরে বললাম, ভাগ্নেকে কোথাও খুঁজে পাচ্ছি না, মাফ করবেন, আর ছবিটা রাখুন বলে আমার ভাগ্নের একটা ছবি মাসুদ সাহেবকে দিয়ে চলে আসলাম। আবার গাড়িতে চড়ে ড্রাইভারকে চালাতে বললাম।
এক বন্ধুকে ফোন করে একটি হোটেলের রুম বুকিং দিলাম। হোটেলের সামনে গাড়ি থামিয়ে মিতুকে বললাম, তুই যদি সাবলীলভাবে আমার সাথে হোটেলে প্রবেশ না করিস তাহলে আজ এখানেই তোকে একদম ফিনিশ করে দিব। মিতু আমার কথা অনেকটা ভয় পেয়ে গেল। ওর হাতের বাঁধন ও মুখের ট্যাপ খুলে এক ব্যাগে নিলাম। মিতু ভয়ে কোনো চেঁচামেচি না করে খুব সাবলীলভাবে আমার সাথে হোটেলে গেল। হোটেলের রুমে ঢুকে মিতুকে আবার পূর্বের ন্যায় বেঁধে বেডের সাথে রাখলাম। শালি, অনেক জ্বালিয়েছিস আমায়। আজ যদি আমার ভাগ্নেকে খুঁজে না পাই তাহলে এই হোটেলেই তোকে মেরে নদীর জলে ভাসিয়ে দেবো আমি। তোর ভাইকে উচিত শিক্ষা দেবো আমি। তোর এই হাতের অনেক জোর, তাই না শালি? দেখা দেখি আজ তোর হাতের জোর কত। তোর মাথায় তো অনেক বুদ্ধি। ওই দিন আমাকে মিথ্যা জালে ফাঁসিয়ে আমার বোনের সংসারটা ভেঙেছিলি। আজ দেখি তোর মাথায় কত বুদ্ধি। পালিয়ে দেখাস তুই এই হোটেল থেকে। মেতুকে খাটের সাথে বেঁধে একটু পাশে এসে বাসায় আপুর কাছে ফোন দিলাম। ফোন ধরে আপুর কান্না ভেজা কণ্ঠে ভেসে আসলো, আরে আপু, তুই কাঁদিস না, ভাগ্নের খোঁজ তো পেয়ে গিয়েছে আপু। কি বলিস ভাই, সত্যি? আপু, সত্যি খোঁজ পেয়ে গিয়েছে। ভাগ্নেকে কিডন্যাপ করেছে মাসুদ ভাইয়ের ভাড়াটে করা কিছু সন্ত্রাসীরা। ৫ লক্ষ টাকা ওরা মুক্তিপণ দাবি করেছে। আমি যত তাড়াতাড়ি পারি ওদের টাকা দিয়ে ভাগ্নেকে নিয়ে আসছি। আর শোন আপু, এই খবর যেন কারো কানে না যায়, নইলে ওরা ভাগ্নের ক্ষতি করবে বলেছে। আপু, তুই ভাবিস না, আমি যে কোনো মূল্যে ভাগ্নেকে নিয়ে বাসায় ফিরবো। রাখি আপু বলে ফোনটা কেটে দিলাম। মেতুর কাছে আসতে ও বড় বড় চোখে আমার দিকে তাকালো। আমি ওর মুখের টেপটি খুলে দিলাম। আবির, এগুলো কি? তুমি না বললে আমার ভাই তোমার ভাগ্নেকে চুরি করে নিয়ে গিয়েছে? মিসেস মিতু, তাহলে এখন আবার তোমার আপুকে ফোন দিয়ে সব কি বললে? আমি একটা হাসি দিলাম। আবির, এগুলো কি হচ্ছে? তোমার ভাগ্নিকে কিডন্যাপাররা তুলে নিয়ে গিয়েছে আর আমায় এভাবে নিয়ে এসে বেঁধে রেখেছো কেন? আমি আবারও হাসি দিলাম। আমার ভাগ্নিকে তোমার ভাই চুরি করে নিয়ে গেছে, এটা হোটেলের সবাই জানে। আমার ভাগ্নি কিডন্যাপ হয়েছে, এটা তুমি, আমি, আপু আর আমার পরিবার জানে। কিছুই বুঝতে পারছো না তো মিস মিতু? মিতু মাথা নাড়িয়ে জানালো, না, ও বুঝতে পারছে না। গুড মিস মিতু, 2 দিন এভাবে থাকলে সব বুঝতে পারবে। একটু পর অনু ফোন দিলে আমি মিতুর মুখে আবার ট্যাপ লাগিয়ে দিয়ে দরজা লক করে বাইরে আসলাম। আবির মিষ্কাত্ত কান্না করছে অনেক। অনু, তুমি এক কাজ করো, ওকে কিছু খাবার খাওয়াও আর তুমি মাথাটা ওর সামনে দাও। অদ্ভুত হলেও সত্যি আমার ভাগ্নে 2 সেকেন্ডের মধ্যে ওর কান্না থামিয়ে দেবে তোমার চুল ও কান টেনে। আমার কথা মতো অনু তাই করল এবং মিষ্কাত কান্না থামালেও ও কিছুটা হয়তো অবাক হয়ে গেল। আচ্ছা অনু, তুমি ওকে দেখে শুনে রেখো বলে ফোনটা কেটে দিলাম। আপনারা ভাবছেন এসব কি হচ্ছে? চলুন আপনাদের সব কথা খুলে বলা যাক। আসলে আমার ভাগ্নেকে কেউ কিডন্যাপ বা মাসুদ সাহেব চুরি করেননি। ওই দিন রাতে আমার ঘুম আসছিল না, তাই হোটেলের বাইরে পায়চারি করতে করতে একসময় ছাদে চলে যায়। ছাদে গিয়ে এত রাতে অনুর মতো কাউকে এত রাতে ছাদে বসে থেকে কাঁদতে দেখে আমি কিছুটা অবাক ও ভয় পেয়ে যাই। সাহস নিয়ে অনুর কাছে গেলে দেখি আসলে অনুই ছিল ওটা। আমাকে দেখে অনু আমার কাছে ক্ষমা চায়, আমি ওকে ক্ষমা করে দিই। এরপর আমরা অনুর রুমে আসি। রুমে এসে মাসুদ ভাইয়ের ভুল ভাঙানো ও শিক্ষা দেওয়া, মিতুকে ওর কর্মের উপযুক্ত ফল পাওয়ানোর ব্যবস্থা করার জন্য এই প্ল্যানটা করি। অনু ওর আব্বুকে ফোন করে কৌশলে মাসুদ সাহেবকে বাসায় নিয়ে যায়। এরপরই আমার ভাগ্নেকে অনুর রুমে রেখে আসি আর মাসুদ ভাইয়াও ও আমার পরিবারের কাছে এই নাটকটা সাজায়। আমার এসবের মূল উদ্দেশ্য হলো ওদের 2 ভাই বোনকে উচিত শিক্ষা দেওয়া। মাসুদ ভাইয়া জানবে আমার ভাগ্নের সাথে ওর বোনও কিডন্যাপ হয়েছে, আর আমাকে যাতে সন্দেহ না করে এজন্য ফোন করে এসব বলি ও ওনার বাসায় গিয়ে নাটকটা করে আসি। একদিকে নিজের বোন, অন্যদিকে সন্তান 2জনকে হারিয়ে অবশ্যই মাসুদ ভাই কিছুটা শিক্ষা পাবে। একা হয়ে যাবেন উনি। তখনই আমি আপুকে নিয়ে আসল খেলাটি জমিয়ে দেব। আমি জানি না এই প্ল্যানে ঠিক কতটা সফল হব, তবে ওদের 2 ভাই বোনকে কতটা হেনস্থা করব তা হয়তো ওরা ভাবতেও পারবে না। বাজারে চলে আসলাম। এসে আমি কিছু খেয়ে নিলাম, সাথে করে 1 প্লেট ভাত, মরিচের গুঁড়া ও 1 বোতল পানি নিয়ে আবার হোটেলে গেলাম। রুমে ঢুকে মিতুর 1 হাত ও মুখের টেপ খুলে দিয়ে ওকে খেয়ে নিতে বললাম। মিতু ভেবেছে ওর জন্য ভালো দামি খাবার এনেছি। খাবারের প্যাকেটটি তাড়াহুড়ো করে খুলে দেখতেই ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কি দেখছিস কালনাগিনী? সবেমাত্র শুরু, আরও কত কিছু দেখবি। তুই কি ভেবেছিলি আমার এতটা ক্ষতি করে বেঁচে যাবি তুই? আমি তোকে কিছুই বলবো না। সব ভুল ভেবেছিস কালনাগিনী, সব ভুল। আমি শুধু উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ সময় ও সুযোগ দুটোই এসে গিয়েছে। এই কয়দিনে তোর জীবনটা আমি বিষিয়ে দেব। একটু পর মৃত্যুর ফোন বেজে উঠল। ফোন রিসিভ না করে কেটে দিলাম এবং আপনার বোন ও সন্তান আমাদের কাছে বন্দী রয়েছে বলে ফোন বন্ধ করে দিলাম। মৃত্যু খাবার না খেয়ে চোখের জল ফেলতে ফেলতে শুয়ে পড়ল। আমিও একপাশে শুয়ে পড়লাম। মাঝরাতে খচর মচর শব্দ শুনে তাই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে মৃত্যু ওই মরিচের গুঁড়া দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে। আমি আবার চোখ বুঝে ভাবছি, কেন শালি খাবি না বলে এখন খাচ্ছিস কেন? মৃত্যু খেতে থাকলো আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখে মৃত্যুর অবস্থা অনেকটা নাজেহাল, তাই ওকে এবার মুক্ত করে দিলাম। মৃত্যু কান্না করে চলছে। আমি ওকে কান্না থামাতে বললেও ও আমার কথা শুনছেই না, তাই দেখে আমি এবার মৃত্যুকে এক ধমক বসিয়ে দিলাম। ও আমার ধমক শুনে অনেকটা ভয়ে গুটিয়ে গেল। মিসেস মৃত্যু, এইটুকু কষ্ট পেয়ে এতটা কান্না করছো? একবার ভেবে দেখো তো আমার আপুটা ওই দিন কেমনটা কান্না করেছিল।
আপু আজও আড়ালে তোমার ভাইয়ের জন্য চোখের জল ফেলে। মেনে নিচ্ছে যে দোষটা আমারই ছিল, কিন্তু সেই দোষে তুমি আমার আপুর সংসারটা কেন ভেঙে দিলে? আবির, আমি ওই দিন এমনটা করেছিলাম তোমার আপুর সংসার ভাঙতে নয়, তোমার উপর রাগ হয়েছিল আর ভাইয়ার হাত থেকে বাঁচতে। বাহ মিতু বাহ, আমাকে 1 মাস জেল খাটিয়েও কি তোমার আমার উপর জমে থাকা প্রতিশোধের নেশাটা মেটেনি যে তুমি পরবর্তীতে আবার এভাবে প্রতিশোধ নিয়েছিলে? আমার কথার উত্তর না দিয়ে মিতু চুপ করে কাঁদতেই থাকলো। মিতু, তোমাকে যেদিন অপু ডিভোর্স দিয়েছিল সেদিনও কি তুমি বুঝোনি একটা মেয়েকে স্বামী ডিভোর্স করলে তার কতটা কষ্ট হয়? সেদিন কি পারতে না তোমার ভাইয়াকে সবটা খুলে বলতে? সাহস পাইনি ভাইয়াকে সব খুলে বলার। তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজেই সেই প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে গেছি। তুমি আমার পিছু হাঁটা ছেড়ে দিয়েছ। ভাইয়াকে সব বলে ভাইয়াও যদি তোমাকে ছেড়ে দিত তখন আমি কোথায় যেতাম? একটা লম্পটকে ভালোবেসে আমি হারিয়েছি আমার মায়ের মতো ভাবির আদর, হারিয়েছি আমি তোমার মতো একজন বেস্ট ফ্রেন্ডকে। তোমার চরিত্রে দাগ লাগাতে ও ভাবির সংসারটা ভাঙতে গিয়ে আজ আমার এই সংসারটা ভেঙে গিয়েছে। আমারও চরিত্রে কলঙ্কের দাগ লেগে গিয়েছে। আজ বুঝেছি পাপ কাউকে ক্ষমা করে না। আবির, তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি কথা দিচ্ছি আমি বাসায় ফিরে ভাইয়াকে সব কথা খুলে বলবো। এতে ভাইয়া আমাকে যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নিব। আমাকে এই সুযোগটি দাও প্লিজ আবির। আচ্ছা ঠিক আছে মিতু, যাও ফ্রেশ হয়ে এসো, আমরা আজই বাসায় ফিরবো বলে আমি রেডি হতে চলে গেলাম। অনুকে ফোন করে আমার বাসায় চলে আসতে বললাম। আমি আর মিতু ওর বাসার দিকে রওনা দিলাম। মিতুর বাসায় পৌঁছে গেলাম। সারা বাড়ি খুঁজেও মিতুর ভাই মাসুদ ভাইকে পেলাম না। মিতুকে ওর ভাইয়াকে ফোন দিতে বললাম। মিতু মাসুদ ভাইকে ফোন দিলে উনি ফোন উঠাচ্ছে না। মিতুকে রেখে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাসায় আসতেই আপু আমার কাছে দৌড়ে আসলো। ও ভাই, আমার বুকের মানিকটা কোথায়? তুই না বললি মিশকাতকে নিয়ে বাসায় ফিরবি? আমি কিছু বলার আগেই আপু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আপুকে শান্ত করে বললাম, আপু কাঁদিস না, আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্নেকে নিয়ে অনু বাসায় ফিরবে। ভাগ্নে অনুর হেফাজতে আছে। ভাই তুই আমাকে মিথ্যা সান্ত্বনা দিস। আমি জানি তুই আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছিস রে ভাই, সত্যি করে বল না ভাই মিশকাতের কি হয়েছে? বুঝলাম আপুকে এভাবে বলে বিশ্বাস করানো যাবে না, তাই ফোন বের করে অনুকে ফোন দিলাম। হ্যালো অনু, মিশকাত তোমার কাছে না? আপুকে বলো একটু। অনু, তুমি যে মিশকাতকে নিয়ে আমাদের বাসায় আসছো। ফোনটা এবার আপুকে দিলাম। অনু আপুকে সব বললেও আপু তবুও যেন বিশ্বাস করলো না, তাই আমি অনুকে এগিয়ে নিয়ে আসছি বলে একটু এগিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। রাস্তায় হঠাৎ অপুর সাথে দেখা হয়ে গেল। অপু বলল, আবির কেমন আছো? আছি এই তো। তুমি কেমন আছো অপু? এই কোনোরকম আবির। তা মিতু কেমন আছে? আর তোমরা কবে বিয়ে করছো আবির? মানে অপু এসব কি বলো তুমি? আমি সত্যি তো বলছি, তোমরা কবে বিয়ে করছো সেটা জানতে চাইছি আর কি। দেখো অপু, আমি কেন মিতুকে বিয়ে করতে যাব? মিতু তোমায় ভালোবাসে তাই। ভালোবাসা মানে এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহ তাহলে শোনো আবির, ওই দিন বাসরাতে আমি যখন মিতুর কাছে যেতে থাকি তখন ও আমাকে বাধা দেয়। আমি বাধা দেওয়ার কারণ জানতে চাইলে মিতু বলে ও তোমায় ভালোবাসে, তোমাকে ছাড়া ও কোনোদিনও কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। মিতুর কথা শুনে আমার রাগ হয়, তাই জোর করেই আমি ওর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিতে ওর কাছে যেতে থাকি। ফলে মিতু আমাকে লাথি মেরে বেড থেকে নিচে ফেলে দেয়। তখনই আমি রাগের বশে ওকে এলোপাথারি পেটাতে থাকি। সারা রাত ধরে ওর ওপর অত্যাচার করলেও মিতু আমাকে স্বামীর অধিকার দেয়নি, শুধু তোমায় ও ভালোবাসে বলে। এসব কি সত্যি নাকি? সত্যি আবির। মিতু যদি আমাকে ভালোবাসে তাহলে ও কেন তোমায় বিয়ে করলো? ওর ভাইয়ের চাপে আর আমার কাছে ওর কিছু অপ্রীতিকর পিকচার থাকায়, যার জন্য মিতু ভয়েই আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আচ্ছা তা না হয় মানলাম, কিন্তু মাসুদ ভাইয়া কেন তোমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হলেন? কেননা মিতুর ভাই জানতে পেরে গিয়েছিল মিতু তোমাকে ভালোবাসে, তাই ওই দিন উনি আমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। আচ্ছা আবির, এখন আমি আসি, আর দোয়া করি তোমরা সুখী হও বলে অপু চলে গেল। আমি রাস্তার একপাশে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবতে থাকলাম যে মাসুদ ভাইয়া একদিন মিতুকে অপুর হাত থেকে বাঁচাতে আপুকে দিয়ে অভিনয় করিয়ে নিয়ে অপুকে জেলে পাঠিয়ে দিয়েছিল, অথচ আবার সেই অপুর হাতে মিতুকে তুলে দিতে ওই দিন যেন উনি একটু দ্বিধাবোধ করেননি। কারণটা হলো শুধু মিতু আমাকে ভালোবাসে বলে। আজ যেন বেশ কিছু সংকোচ বেঁধেছে আমার মনে। মিতু যদি একসময় আপুকেই ভালোবাসতো তাহলে সে কিভাবে আবার আমাকে ভালোবাসতে পারে বুঝতে পারছি না। আবার মাসুদ ভাইও মিতুর সাথে এটা কেন করলো সেটাও যেন আজ অপরিষ্কার আমার কাছে। আমি কি অপুর চেয়ে খারাপ ছেলে ছিলাম নাকি যে মাসুদ ভাই মিতুকে জোর করে অপুর সাথে বিয়ে দিলেন? জানি না এসব সংকোচ কিভাবে দূর হবে আমার মন থেকে। দেখে অনুকে ফোন দিয়ে ও কত দূর আর কতক্ষণ লাগবে আসতে। ফোন বের করে অনুকে ফোন দিলাম। অনু কোথায়? আর কতক্ষণ লাগবে আসতে? আবির আর আধ ঘন্টার মতো লাগবে। অনু তোমার আসতে তো এত সময় লাগার কথা নয়। আবির আমরা ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম তাই দেরি হচ্ছে আর কি। ওহ তা ভাগ্নে কি করছে? ও আমার কোলে ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে কিছু খাওয়ালাম এখন ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে ভালো করে এসো, আমি বাস স্ট্যান্ডে আছি, বাস থেকে নেমেই ফোন দিও। আচ্ছা বাস থেকে নেমেই তোমায় ফোন দিব বলে অনু ফোন কেটে দিল। আমি এক চায়ের দোকানের পাশে চা অর্ডার করে দাঁড়িয়ে আছি।
একটু পর দোকানদার চা নিয়ে এসে আমার হাতে দিল। আমি চায়ের কাপ মুখে দিতে যাব, অমনি কেউ কিছু একটা দিয়ে চায়ের কাপে বাড়ি বসিয়ে দিল। আমি লাফ মেরে উঠলাম। পাশে তাকাতে দেখি, চল 1 মাস জেল খেটে তোর শিক্ষা হয়নি, এবার তোর সারাটা জীবন জেলেই কাটবে বলে আমি কিছু বলার আগে মিতুর ভাই আমাকে হাতে হাত করা পরিয়ে দিল। মানে আমি কি করেছি আর আমার অপরাধটাই বা কি? তোর অপরাধ কি থানায় গেলে জানতে পারবি না? আপনি তো বিনা দোষে আমাকে থানায় নিয়ে যেতে পারেন না। আগে আমাকে কোনো অপরাধে থানায় নিয়ে যাবেন সেটা বলুন, নইলে কি করবি বলে উনি আমার শার্টের কলার ধরে টানতে শুরু করে দিল। আমাকে জিপে উঠিয়ে নিয়ে থানায় নিয়ে গেল। জেলের ভিতর ঢুকিয়ে দিয়ে উনি একজন অফিসারকে বলল, এর নামে চার্জশিট তৈরি করুন। ওই পুলিশ অফিসার আমার অপরাধ বা কারণ জানতে চাইলে উনি বললেন, কিডন্যাপ, একজন মেয়েকে কিডন্যাপ ও তার উপর রাতভর অত্যাচারের জন্য ওর ওপর নারী নির্যাতনের দায়ে চার্জশিট তৈরি করুন। কালকেই ওর কোর্টে চালান দেওয়া হবে। নারী নির্যাতন মানে? আমি কাকে কিডন্যাপ ও নির্যাতন করেছি? চুপ! আর একটা কথা যদি মুখ থেকে বার করিস তাহলে তোকে এখানে মেরে পুঁতে ফেলবো। তোর ভাগ্য ভালো তাই এখানে এখনো তোর উপর হাত ওঠেনি। জানিস না কাকে কিডন্যাপ করেছিস তুই? তার মানে মিতু আমাকে এভাবে ফাঁসিয়ে দিল? আসলে মিতুকে এভাবে বিশ্বাস করাটা আমার মোটেও ঠিক হয়নি। 1 ঘন্টা না যেতে মিতু সহ আমার আপু, আব্বু ও অনু আসলো। মিতু বলল, ভাইয়া আবিরকে ছেড়ে দাও। কি বলিস বোন? ওনা তোকে? ভাইয়া অনেক হয়েছে আর না, আমি যা বলেছি সব মিথ্যা। আবির আমায় কিডন্যাপ করেনি, তাই তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। মিতুর কথায় ওর ভাইয়া আমাকে ছেড়ে দিল। আমি জেল থেকে বের হয়ে মিতুকে বললাম, আশা করি বাকিটুকুও তোমার ভাইয়াকে বলে দিবা। আমরা সবাই তোমার ভাইয়ার আশায় পথ চেয়ে থাকবো। আমরা সবাই বাসায় চলে আসলাম। আপু মিশকাতকে পেয়ে অনেক খুশি। অনুকে সবাই যেন পারছে না মাথায় তুলে আদর করতে। আমার সৎমা তো বলেই বসলো, এমন একটা লক্ষ্মী মেয়ে আবিরের বউ হবে, অনেক মিষ্টি তুমি। আমি চেয়ে চেয়ে শুধু অনুকে দেখছি। অনু যেন লজ্জা লাল করে ফেলেছে ওর মুখটি। অনু এবার বলল, আচ্ছা আমি এবার আসি। আপু আমায় অনুকে এগিয়ে দিয়ে আসতে বলল। আমি অনুকে এগিয়ে দিতে ওর সাথে সাথে যাচ্ছি। দুজনেই চুপচাপ হেঁটে চলেছি। আজ আমার অনেক ইচ্ছাই হচ্ছে অনুকে কিছু বলার, কিন্তু কথাগুলো পেটে আসলেও যেন মুখ দিয়ে আর বের হচ্ছে না। অনুর বাসার কাছাকাছি চলে এসেছে আর মাত্র 1 মিনিটের রাস্তা। এবার বুকে সাহস করে বলে দিলাম অনুকে, অনু একটা কথা বলার ছিল তোমায়। বলো কি কথা? অনু, আসলে আমি আমার মনকে যতবারই প্রশ্ন করেছি সে উত্তর দিয়েছে তোমার মনটাকে সে গ্রহণ করতে চায়। আমার কথা শুনে অনু দাঁড়িয়ে গেল। আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম। অনু কিছুটা রোম্যান্টিক ভাব নিয়ে বলল, দেখো আবির, আমি ওসব শুনতে চাই না। এক কথায় আমি সোজা ওই 3টা শব্দ শুনতে চাই। বলবে কি? আমি তোমাকে ভালোবাসি অনু। আমিও তোমাকে ভালোবাসি আবির। 2 মিনিটের জন্য আমার আর অনুর চোখের ভাষায় কিছুটা কথা চলল। যদি ভালোই বাসো তাহলে ওই দিন 2টা চর মারায় এভাবে হারিয়ে গিয়েছিলে কেন অনু? কই হারিয়ে যাব কেন? শুধু বুক ভরা বিশ্বাস ও আকাশ ছোঁয়া ভালোবাসা নিয়ে তোমার পথ চেয়ে বসেছিলাম। আমি শুধু একটা কথাই ভাবতাম, আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি তাহলে একদিন না একদিন তোমাকে আমি পাবই। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তুমি ছিলে আবির। তাই অনু, সত্যি আমায় এতটা ভালোবাসো? সত্যি আবির, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। অনুকে জড়িয়ে ধরতে সাহস পাচ্ছি না, তবে অনেক ইচ্ছা করছে অনুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। তবে আমার সেই সাহস যেন হচ্ছে না। আচ্ছা আবির, এবার আমি আসি তাহলে। অনু বাই বলে ওর বাসায় চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এসে আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি, অনুকে বউ করতে পারলে সত্যি আমি অনেক ভাগ্যবান হব। ওর ভালোবাসায় আমার জীবনটা সুখে ভরে যাবে। নিজের সুখের কথা ভাবতে গিয়ে যেন বুকের ভেতর কিছু একটা নাড়া দিয়ে উঠল। কল্পনার বেশে মনে হলো কেউ যেন আমায় বলছে, নিজের সুখের সংসার ও বউয়ের কথা ভাবছিস, তোর বোনের সংসারটা নিয়ে ভাব, তোর বোনের সুখ নিয়ে ভাব। আমার সুখ যেন হারিয়ে গেল। আমি এবার কি করব? এত চেষ্টার পরও মাসুদ ভাই যদি আপুকে মেনে না নেয় তাহলে আর কি করব? আর কি করতে পারি? আপু আমি কি করতে বাদ রেখেছি? কত পথে না অবলম্বন করলাম, তবুও কাজ হলো না। একটিবারের জন্য উনি যেন আপুর কথা ভাবেননি ওনার এমন একটা নিষ্পাপ সন্তানের কথা। তবে আমার মনে হয় মিতু এবার সব কথা মাসুদ ভাইকে খুলে বলবেন। উনি এবার আসবেন আমার আপুকে নিতে। আমার ভাগ্নেকে নিজের সন্তান পরিচয় দিয়ে উনি কোলে তুলে নেবেন। একটু পর অনু ফোন দিল। এই বাবু, কি করছো? বাবু মানে? বাবু কে অনু? আরে তোমাকে আদর করে বাবু নাম বলে ডাকলাম আর কি। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। বাবু বলে বিএফকে কেউ ডাকে নাকি? বাবু বলে তো নিজের সন্তানকে ডাকে। হায় রে যুগ, হায় রে ভালোবাসা। এই বাবু, কি হলো? তোমার কথা বলছো না কেন তুমি? অনু দেখো, এসব ভাষা আমার ডাকবা না তো। এটা শুনতে আমার ভালো লাগছে না। আমাকে আর বাবু বলে ডাকবা না তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি তাই বলে রাগ করো না। আমি আর পরবর্তীতে তোমায় বাবু বলে ডাকবো না, কেমন? ধন্যবাদ। অনুর সাথে আমার কিছুক্ষণ কথা চলল। রাতে সবার সাথে খাবার খেতে বসলাম। খাওয়া শেষ হলে ভাগ্নের সাথে একটু মজা করলাম। একটু পর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে হালকা নাস্তা করে অফিসে গেলাম। সারাদিনে অফিসে থাকা অবস্থায় অনু যে কতবার আমাকে ফোন করলো তার হিসাব নেই। বাসায় ফিরে অনুকে ফোন করতে ও আমাকে কিছু কথা শোনালো। ওকে সারাদিন অফিসে থাকা, আবার বাসায় না আসতেই গার্লফ্রেন্ডের বকা। ফোন কেটে দিয়ে আমি ফোনটা বন্ধ করে রেখে দিলাম।
আপুর রুমে গিয়ে দেখি ভাগ্নে বসে খেলা করছে। ওকে কোলে তুলে নিলাম। ভাই কখন ফিরলি? এই তো আপু এখনই। ও যা, ফ্রেশ হয়ে আমি খাবার বাড়ছি। আম্মু কোথায় রে আপু? এইমাত্র রান্না সেরে রুমে গিয়েছে মনে হয়। আচ্ছা আপু, তুই তাহলে খাবার বাড়তে থাক, আমি একটু আম্মুর কাছ থেকে আসছি। আচ্ছা ভাই। আসলে এই কয়েকটা দিন আম্মুকে আমি সময় দিইনি, ঠিকমতো ওনার সাথে কথা হয়নি, মনটা যেন কেমন করছিল, তাই আজ ওনার রুমে গেলাম। কিন্তু রুমে গিয়েই একটা বোকার পরিচয় দিলাম, যাতে মনে হয় উনি কিছুটা কষ্ট পেল। আমি বললাম, আসবো আম্মু। উনি কিছু না বলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, বাবা তোর মায়ের ঘরে আসতে পারমিশন লাগবে তোর? না মানে আসলে আম্মু, তোমার সাথে বেশি সময় তো কথাই হয় না, তাই আসলাম গল্প করতে। অফিস হতে কখন এসেছিস? খাওয়া দাওয়া হয়েছে? এখনই আম্মু। আপু খাবার বাড়ছেন, খাবো একটু পরে। চল আগে খাবি, তারপর গল্প করব। আম্মুর সাথে খাবার টেবিলে চলে গেলাম। সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া শেষ হলে সবাই গল্প করতে বসলাম। গল্প করা শেষ হলে আমি আমার রুমে আসলাম। ফোনটা অন করতে দেখি অনু 25টি মেসেজ করেছে, শুধু সরি সরি। অনুকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হচ্ছি। আম্মু আমাকে ডাক দিয়ে বলল, দেখ তো আবির, বাইরে কে এসেছে, দরজা খুলে দে। আমি গিয়ে দরজাটি খুলতে আমার চোখ আকাশে উঠল। মাসুদ ভাইয়া ও তার বোন মিতু আজ প্রথমবারের মতো এসেছে আমাদের বাসায়। আমাকে কিছু না বলে মাসুদ ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আরে ভাইয়া এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন ভাইয়া। মাসুদ ভাইয়া আমার হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। ভাইয়া এগুলোর কি দরকার? আসুন ভেতরে আসুন। মাসুদ ভাইয়ের সাথে সাথে মিতুও পেছন পেছন বাসার ভেতরে ঢুকলো। মাসুদ ভাইয়া বাসায় ঢুকেই এদিক ওদিক তাকাচ্ছে। ভাইয়া এদিনদের বাসায় কি দেখছেন? উনি হয়তো আমার কথায় কিছুটা অপমান বোধ করলো। আপু কোথায় তুই? এদিকে আয় তাড়াতাড়ি, দেখ কে এসেছে। ভাই একটু ব্যস্ত আছি, একটু পরে আসছি। আপু ও রুম থেকে এই কথা বলল। মিতু সহ মাসুদ ভাইকে ডাইনিং রুমে আমরা বসতে দিলাম। আম্মু কোথায়? তুমি এদিকে এসো। আম্মু এসে জানতে চাইলো কে ওনারা। বাবা চিনছি না তো। আম্মুর না চিনবারই কথা, কেননা আম্মু তো জানে না মাসুদ ভাইয়া আপুর স্বামী কিনা। আরে আম্মু, উনি তোমার মেয়ের জামাই, আমার দুলা ভাই। ও তা বাবা কেমন আছো? মা ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। উনি তোমার বোন বুঝি? মা ও আমার ছোট বোন মিতু। আচ্ছা তোমরা বসো। আম্মু মিষ্টির প্যাকেটটি ভিতরে নিয়ে গেল। ওই আপু কি করিস? বাইরে আয়, এসে দেখ কে এসেছে। আসছি রে ভাই, তোর ভাগ্নে কোলে টয়লেট করেছে, শাড়িটা পাল্টে আসছি। একটু পর আব্বু আসলেন। আব্বুকে দেখেই মাসুদ ভাইয়া দাঁড়িয়ে সালাম দিলেন। আব্বুকে সালাম দেওয়া দেখে আমি কিছুটা অবাক হলাম, কেননা আম্মু আসলে উনি সালাম দেয়নি, আর না দেবারই কথা। উনি তো আম্মুকে চিনতেন না। তা কেমন আছো? আব্বু জিজ্ঞেস করলো। ভালো আছে আব্বা, আপনি কেমন আছেন? এই আল্লাহ রেখেছে ভালোই। তা উনি বুঝি তোমার বোন? আব্বা, ও আমার ছোট বোন মিতু। ও, লাবণ্যর মুখে একদিন শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়েছে, তা তোমার বরকে নিয়ে আসলে না যে? আমি এবার জিহ্বাতে কামড় দিয়ে বলছি, গুড আব্বু, একেবারে বাস। আব্বুর কথা শুনে মিতু উঁচু মুখটা নিচু হয়ে গেল। আরে লজ্জা পাওয়ার কি আছে? এরপর আবার আসলে তোমার বরকে নিয়ে আসবে কেমন? আম্মু নাস্তা নিয়ে আসলেন। মাসুদ ভাইয়া ও মিতুকে নাস্তা এগিয়ে দিয়ে আমি একটু আপু রুমের দিকে এগিয়ে গেলাম। কিরে আপু, কখন থেকে ডাকছি তোকে, চল বাইরে, তোর জন্য সারপ্রাইজ আছে আজকে। ভাই তুই কি সারপ্রাইজ দিবি আমি তা সব জানি, জানলা দিয়ে আমি সব দেখেছি। কি বলছিস আপু, তুই দেখেও বাইরে আসছিস না কেন? না ভাই। কেন আপু, তুই কি মাসুদ ভাইয়া আসাতে খুশি হসনি? আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তুই বাইরে যা, আমি একটু পরে আসছি ভাই। আসলে মাসুদ ভাইয়া আসলে আপু যতটা খুশি হবে বলে আমি মনে করেছিলাম তা নয়। আপুর চোখ মুখ আজ অন্য কথা বলছে। আমি আপুর রুম থেকে চলে আসলাম। অনু ফোন করলে আমি একটু আমার রুমের দিকে গেলাম। অনুর সাথে একটু কথা বলে ডাইনিং রুমের দিকে আসতে দেখি মাসুদ ভাইয়া আব্বুর হাত ধরে বসে আছে। আরে বাবা এগুলো কি করছো? ছাড়ো ছাড়ো, আমরা তো রাজি, তুমি লাবণ্যকে গিয়ে বলো। ও যেতে চাইলে আমরা না করব না, আমরা সবাই রাজি। আব্বু আমাকে ইশারা করে আপুকে ডাকতে বলল। আমি আবার আপুকে ডাক দিলাম, আপু আসলো না। আপু কেন আসছে না আমার আর বুঝতে বাকি রইল না। আমার মনে হচ্ছে আপু মাসুদ ভাইয়ের বাসায় যাবে না আর, এই জন্যই আপুকে বারবার ডাকা সত্ত্বেও আপু বাইরে আসছে না। আচ্ছা আব্বা আমি দেখছি বলে মাসুদ ভাইয়া আপুর রুমে গেল। আমরা সব ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকলাম। একটু পর আপুর রুম থেকে পরপর ঠাস ঠাস করে শব্দ আসলো। মনে হলো আপু বা মাসুদ ভাই কে যেন কাউকে চর মারছে। আমারই বাড়িতে এসে আমারই বোনকে আজকে যদি মাসুদ ভাই গায়ে হাত দেয় তাহলে একদম ঠিক হবে না, আজকে ওনার খবর আছে বলে সামনে এগোতেই আব্বু আমাকে আটকাতে চাইলেও আমি দৌড়ে আপুর রুমে গেলাম। গিয়ে দেখি যা ভেবেছি তার উল্টো। মাসুদ ভাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তার মানে চটটা আপুই মেরেছে বুঝলাম। আমি আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে দিলাম। তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। মাসুদ ভাই আপুকে কিছু না বলে আমার দিকে চাইলো। আপু এগুলো কি বলছিস? আর তুই ভাইকে চর? ভাই তুই এখানে আশা করি কথা বলবি না, যার যা প্রাপ্য আমি সেটাই তাকে বুঝিয়ে দিয়েছি। ওনাকে বল এক্ষুনি চলে যেতে। আব্বু আম্মু আপুকে বোঝাতে চাইলেও আপু কারো কথা শুনল না। আজকে আপুকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কেননা ওর এমন রাগ আমি কোনোদিনও দেখিনি।
সবার শেষে মিতু আসলো। ভাবি, ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। ভাবি, তুমি ভাইয়াকে সাজা দিও না, আমাকে দাও, আমার বাপের সাজা আমাকে দাও প্লিজ। আবির, আমি তোকে কি বলেছি? বললাম না ওনাদের চলে যেতে বল, নয়তো ওই দিনের মতো আমিও আজ বলতে বাধ্য হব যে না গেলে ঘাড়ে ধাক্কা মেরে বাইর করে দেব। এবার মাসুদ ভাইয়া ও মিতু আর অপেক্ষা না করে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আব্বু ও আম্মু ওদের পিছু পিছু গেল। আপু, এটা তুই কি করলি আপু? ওনাদেরকে এভাবে অপমান না করলেও পারতি। কেন ভাই, ওই দিনের কথা কি তুই ভুলে গিয়েছিস? ওই দিন তোকে আমাকে কত অপমান করেছিল উনি, মনে নেই? ওনার পা অব্দি ধরেছিলাম, তার বিনিময়ে কি পেয়েছিলাম? কপালে লাথি ছুটেছিল। ভুলে গিয়েছিস সব ভাই? তুই ভুলে গেলেও আমি ভুলি নাই রে ভাই। না আপু, আমি কিছুই ভুলিনি, তবে ওনারা তো সব পাপের সাজা পেয়েছেন। মৃতও তো কম কষ্ট পায়নি। তোর উচিত ছিল ওনার বাসায় না গেলেও ওনাকে ভালোভাবে বলা। এরপর কি উনি আর আমাদের বাসায় আসবেন? আমার তো মনে হয় না আপু উনি আর আসবেন। আসবে না মানে? ও ঠিকই আসবে ভাই। ওর চোখের ভাষা এতদিন যা বলতো আজ তার উল্টোটা বলছে। ও ঠিকই আসবে, আবার তুই দেখে নিস। আচ্ছা আপু, তাই যেন হয়। ভাগ্নেকে নিয়ে আপু রুম থেকে আমি চলে আসলাম। ভাগ্নেকে আমার বেডে বসিয়ে দিয়ে বলছি, তোমার আব্বুকে আজকে দেখলে ভাগ্নে? তুমি বড় হতভাগা ভাগ্নে, তোমার আব্বুকে এত কাছে পেয়ে আজকে ওনার কোলে চড়তে পারলে না। মনে মনে বলছি, আপু যা করেছে বেশ করেছে, আজ মাসুদ ভাই উচিত শিক্ষা পেয়েছে। এই অপমান সহ্য করে উনি যদি আবার আপুকে নিতে আসেন তবেই বুঝবো উনি আপুকে সত্যি এখনও ভালোবাসেন। একটু পর আবার অনু আমাকে ফোন করলো। এই কি করছো? অনু, তোমার সাথে রাতে কথা হবে, এখন একটু খারাপ লাগছে। খারাপ লাগছে কেন আবির, কি হয়েছে তোমার? আরে কিছু না, রাখো তো তুমি। ওই বলো প্লিজ, কি হয়েছে? আরে মাসুদ ভাই আপুকে নিতে এসেছিলেন, কিন্তু আপু ওনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। ও আচ্ছা, বুঝলাম। এখন রাখো, তুমি রাতে কথা হবে। ফোন কেটে দিলাম। একটু পর দেখি আপুর রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ভাগ্নেকে কোলে নিয়ে আপু রুমে গিয়ে দেখি আপু কাঁদছে। আপু, কি হয়েছে তোর, কাঁদছিস কেন তুই? ভাই, আজকে ওনাকে আমি এই হাত দিয়ে মারলাম। আমি এ কী করলাম ভাই? আপু, কাঁদিস না তো তুই, উনি আবার আসবেন দেখিস। আপু কান্না থামালে ভাগ্নেকে আপুর কোলে দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি মাসুদ ভাই ফোন করেছেন। আমি ফোন ধরে কিছুক্ষণ কথা বললাম। উনি আবার জানতে চাইল আপু কি করছেন, তোমার আপুকে ফোনটি দাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমি আপুর কাছে ফোন নিয়ে গিয়ে বললাম, নে ভাইয়া ফোন দিয়েছে। আপুকে ফোন দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর আপু এসে আমার ফোনটি দিয়ে গেল। আপুকে দেখে বুঝলাম ও এখন একটু খুশি। পরের দিন সকালে অনুর ফোনে আমার ঘুম ভাঙলো। হ্যালো আবির। অনু বলো, আজকে কি তুমি ফ্রি আছো? কেন, ফ্রি থাকলে চলো না আজকে একটু দুজনে একসাথে ঘুরতে যাই কোথাও। অফিস আছে, বিকেল টাইমে ফ্রি হব। আচ্ছা তাহলে আমরা আজকে বিকেলেই ঘুরতে যাব। ঠিক আছে বলে অনুর সাথে কথা একটু বলে ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নিলাম। অফিস যাওয়ার জন্য বের হতে আপু এসে বলল, ভাই চল, আমিও একটু বাইরে যাব, কিছু কেনাকাটা করতে আমায় ড্রপ করে দিস। আচ্ছা আপু। আপুকে একটা শপিং মলের সামনে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে গেলাম। একটু কাজে ব্যস্ত আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি রং নাম্বার, তাই ফোনটি কেটে দিলাম। তারপর 3বার ফোন কেটে দিল, আবার ফোন আসলো, তাই এবার রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? শালাবাবু, আমি তোমার দুলাভাই মাসুদ। ও আচ্ছা, কেমন আছেন দুলাভাই? নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটি কেটে গেল। একটা বিষয় বুঝছি না আমি, মাসুদ ভাই প্রতিনিয়ত নতুন নতুন নম্বর দিয়ে কেন আমায় ফোন করছেন? এমন না তো বিষয়টা যে উনি এক নম্বর থেকে ফোন দিলে বারবার আমি তা রিসিভ করব না। উনি আবার ফোন করলে আমি ফোনটি ধরলাম। একটু কথা বলে উনি বললেন, আবির তোমার আপুকে বলো না আমার সাথে একটু কথা বলতে, আমি ওর সাথে শপিং মলে আছি। তোমার আপু আমাকে পাত্তাই দিচ্ছে না। ভাইয়া, আপুকে যদি এখন আমি ফোন করে আপনার সাথে কথা বলতে বলি, তাহলে সেদিন আপনাকে যেভাবে চর দিয়েছিল আজ বাসায় ফিরলে আমাকেও দিবে। আপু এখন অনেক পরিবর্তন হয়েছে, আমি আপনাদের ভেতরে নাই দুলাভাই। আচ্ছা শালাবাবু, ঠিক আছে বলে মাসুদ ভাইয়া ফোন রেখে দিলেন। যাক, তাহলে এবার মাসুদ ভাইয়ের সব ভুল ভালোভাবেই ভেঙে গিয়েছে, নয়তো এভাবে চর ও অপমানিত হয়েও কি আবার আপুর পেছনে লাগে নাকি? দেখি আপুকে একটু ফোন দিয়ে আপু কি করছে। হ্যালো আপু। ভাই বল, তুই এখন কোথায় আপু? এই তো ভাই শপিং করছে। শপিং প্রায় শেষের দিকে। ভাই একটু লাইনে থাক। কি হয়েছে এখানে? আপু ফোনটা না কাটাতে আমি সব শুনতে পাচ্ছি। ম্যাম, এই মানুষটি সেই কখন থেকে আপনাকে ফলো করছে। এই মানুষটা মনে হয় চোট্টর হবে, তাই আমরা সিসিটিভিতে দেখে ওনাকে আটকিয়েছি। আসলে আপনারা যা ভাবছেন তা উনি নন, উনি হলেন পুলিশ অফিসার, আমার রিলেটিভ উনি। ও সরি আর সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। ধন্যবাদ লাবণ্য। আমি আসলে দেখুন, দয়া করে আপনি আমার পিছু নেবেন না। যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে আমি আর তার জোড়া লাগাতে চাই না। আপনি আমার সামনে না আসলে আমি খুশি হব। ভাই বল। আমি আপুকে কিছু না বলে ফোনটা কেটে দিলাম, কেননা আপুকে আমি যা বলতে চেয়েছিলাম তা বলার এখন আর দরকার নেই। অফিসের কাজ শেষ হলে বিকেলে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হতে অনু ফোন করে বলল, কখন আসবে তুমি? এই তো ফ্রেশ হয়েছি, এখন একটু খেয়েই বের হব। খেও না, আমি তোমার জন্য কিছু রান্না করেছি। আচ্ছা অনু, আমি আসছি তাহলে। অনুর সাথে এক হোটেলে প্রবেশ করলাম। কফি 2টি অর্ডার করে 2জন খেলাম। অনু এবার ওর রান্না করা খাবারগুলো বের করলো। ও আমাকে খাইয়ে দিতে চাইলে আমি না বললাম।
এসব কি বলছো? আমি কি বাবু যে তুমি অনু আমাকে খাইয়ে দেবে? তুমি না কিছু বুঝো না আবির। মানে আমি আবার কি বুঝি না? এখানে কত মানুষ, তুমি কি দেখেছ? তুমি আমাকে খাইয়ে দিলে সবাই কি ভাববে? এখন ঝগড়া বাদ দিয়ে খাও তো আবির। ওহ, আমি তোমার সাথে ঝগড়া করছি অনু? না, আমি ঝগড়া করছি বলে অনু খাবারগুলো হাত দিয়ে ফেলে দিয়ে উঠে চলে গেল। আমি ফেরাতে চাইলেও ও থামল না। অনু হঠাৎ এমন রেগে গেল কেন বুঝলাম না। আর আমিও একটা হাদারাম। ও আমার জন্য কষ্ট করে এত কিছু রান্না করে আনলো, আর আমি কিনা। ওয়েটারকে ডাক দিয়ে বিল দিলাম। ওয়েটার বিল নিয়ে টেবিলের নিচে তাকালো। বুঝলাম এগুলো পরিষ্কারের জন্য ও অতিরিক্ত কিছু টাকা চাইছে। তাই ওয়েটারকে কিছু টাকা দিয়ে উঠে আসতেই পেছন থেকে আবির বলে কেউ ডাক দিল। পেছনে ফিরে দেখি অপু বসে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, বলো অপু। সবই তো দূর থেকে দেখলাম আবির। তা অনুর সাথে কি তোমার চক্কর চলছে নাকি? চলছে। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। মৃদুকে ছেড়ে অনুকে নিয়ে পড়লে তাই আর কি। শোনো অপু, মৃদুকে ছেড়ে মানে? মৃদুকে কি আমি ভালোবাসি নাকি যে ওকে ছাড়বো আমি? আর মিতু তোমার বিয়ে করা বউ। সো এমন সেকেন্ড হ্যান্ড আমার কেউ হতে পারে না, বুঝেছ? পরবর্তীতে কথাবার্তা একটু সাবধানে বলবা, ঠিক আছে? আরে আপনি তুমি রাগ করছো কেন? অপু আমি আর কিছু না বলে বাসায় চলে আসার জন্য বেরিয়ে আসতে দেখি অনু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি অনুকে দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে যেতে ও আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরল। সরি 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 আবির, প্লিজ আর এমন করবো না। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, মানুষ দেখছে সব। অনু আমাকে ছেড়ে দিল। তুমি না পুরাই আনরোম্যান্টিক আবির। আমি আনরোম্যান্টিকই। তোমার সমস্যা কোনো? সমস্যা কেন হবে? আর শুধু শুধু রাগ করছো কেন? সরি বলেছি তো। আচ্ছা চলো এবার বাসার দিকে যাই। একটা রিক্সাতে অনু আমি উঠলাম। গল্প করতে করতে ওর বাসার সামনে আসলে অনুকে থামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে মিতুকে দেখি আব্বু আম্মুর সাথে ডাইনিং রুমে বসে গল্প করছে। মিতুর কোলে আমার ভাগ্নে। আমাকে দেখে মিতু ওর মুখটি নিচে নামিয়ে নিল। আম্মু, মাসুদ ভাই এসেছেন নাকি? বাবা, উনি লাবণ্যর রুমে। ওহ, তা কখন এসেছেন আম্মু? এসেছে তো অনেকক্ষণই হলো বাবা। ওহ, খাওয়া দাওয়া হয়েছে আম্মু? না, হয়নি। সবাই একসাথে খাবো বলে বসে আছি। হঠাৎ আপু আর মাসুদ ভাইকে একসাথে রুম থেকে বের হতে দেখে আমার মনে হলো তার মানে আপু মাসুদ ভাইকে মেনে নিয়েছে। আমি রুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমিও গিয়ে সবার সাথে খেতে বসলাম। খেয়াল করে দেখি আপু আর মাসুদ ভাইয়া খাওয়া বাদ দিয়ে চোখের ভাষায় কথা বলছে। কি দুলা ভাই, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেয়ে নিন। আমার কথা শুনে মাসুদ ভাইয়া একটু লজ্জা পেয়ে গিয়ে বললেন, ও হ্যাঁ শালাবাবু। সবার খাওয়া শেষ হয়ে গেল। আমি ভাগ্নেকে নিয়ে মজা করছি। এমন সময় আপু এসে বলল, ভাই উনি তো আমায় নিতে এসেছেন, আমি কি যাব? আপু অবশ্যই যাবি তুই, কেননা মাসুদ ভাইয়া এখন ওনার সব ভুল বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই, আমি তাহলে রেডি হই? আপু যা, তুই রেডি হ। আপু রেডি হয়ে গেল। মাসুদ ভাইয়া ও আপু গাড়িতে বসে আছে। মিতুর আসতে দেরি হচ্ছে দেখে আপু আমাকে বলল, দেখ তো ভাই মিতু কোথায়? আচ্ছা আপু। আমি বাড়ির ভিতরে এসে দেখি মিতু আমার রুমে। আমি দরজায় দাঁড়িয়ে মিতুকে বললাম, মিতু তোমার জন্য সবাই অপেক্ষা করছে, বাইরে চলো। মিতু আমার কথা শুনে আমার দিকে ঘুরে তাকালো। সরি আবির, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক পাপ করেছি তোমার সাথে। আরে কিসের পাপ? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তো। এখন চলো। ভাইয়া আর আপু গাড়িতে বসে আছে। মিতু আমার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আবার হঠাৎ থেমে গেল। পেছন ফিরে এসে আমাকে জড়িয়ে ধরলো। আরে আরে মিতু, এসব কি করছো? মিতু ছাড়ো বলছে আমায়। আবির, আমি বাসায় যেতে চাই না, প্লিজ তোমার বুকে আমায় একটু জায়গা দাও। আমি ভুল মানুষের পেছনে ছুটতে ছুটতে এখন বুঝেছি আসলে প্রকৃত ভালোবাসা কাকে বলে। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার আপন করে নাও প্লিজ আবির। ছি মিতু, এসব কি বলছো তুমি? আর আমাকে ছাড়বে কি? সবাই এসে দেখে ফেললে আজকে আবার উল্টোপাল্টা কিছু বুঝে বসবে। ছাড়ো বলছি। এক ঝাঁকুনি দিয়ে বললাম। মিতু আমাকে ছেড়ে দিয়ে বলল, আবির তোমাকে আমি ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য, স্বামীর হক নষ্ট না করার জন্য ওই দিন অপুকে বিয়ে করে বাসর রাতেও আমাকে স্পর্শ করতে দেয়নি। আমার জীবনের শুধু এখন দুইটা লক্ষ্য, এক তোমার বউ হওয়া আর নয়তো মরে যাওয়া। দেখো মিতু, পাগলামি করো না, মাথা থেকে এসব ভুল ছেড়ে ফেলো। আমি যা বলছি তাই করব। মিতু চোখের জল নিয়ে চলে গেল। আমি ওর পেছন পেছন এসে ওদের বায় জানালাম। ওরা সবাই চলে গেল। আমরা বাসায় ঢুকতে বাসাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন বাসাটা আনন্দে ভরপুর ছিল। মা ভাগ্নেকে নিয়ে সারাক্ষণ মজা করত, বাসায় কত চিল্লাচিল্লি হতো। আর আজকে যেন বাসাটি নীরবতায় রূপ নিল। আমি রুমে চলে গেলাম। মিতু আমাকে পাওয়ার জন্য আবার উল্টাপাল্টা কিছু করে বসবে না তো? ও আবার আপুর সংসারে ঝামেলা পাকিয়ে দিবে না তো? এসব ভাবতে ভাবতে আমার খুব টেনশন হতে লাগলো। আমি একটু শুয়ে পড়লাম। একটু পর অনু ফোন দিল। একটু কথা না বলেই আমি অনুকে ফোনটি কেটে দিতে বললাম। অনু ফোন কাটলে আমি ভাবছি মিতুর বিষয়টা অনুকে কি বলবো আমি, নাকি বলবো না বুঝতে পারছি না। একবার ভাবলাম মিতুর বিষয়টা অনুকে না বলে মাসুদ ভাইকে বলে দেখি, কিন্তু আবার ভাবলাম আজকে সবে মাত্র আপুকে মাসুদ ভাই ওনার বাসায় নিয়ে গেছেন, এখনই আবার এসব কথা কি বলা ঠিক হবে? না থাক, মাসুদ ভাইয়াকে বলা যাবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। এমন সময় অনু আবার ফোন করলো। অনু বলো। আচ্ছা আবির, তোমার কি কিছু হয়েছে? কই কি হবে, কিছু না তো। প্লিজ বলো আমায়। আরে কি হবে, কিছুই না। মাসুদ ভাই এসেছিলেন, আপুকে নিয়ে গেলেন। তার মানে আপুকে মাসুদ ভাইয়া মানিয়ে নিয়ে গেছেন?
হুম, এ তো খুশির খবর আবির। মন খারাপ মনে হচ্ছে কেন তোমার তাহলে? আপু চলে গেল। আমার ভাগ্নেটার সাথে কত মজা করতাম, আজকে ও নাই, তাই একটু খারাপ লাগছে আর কি। হো আচ্ছা, অনু কালকে ফ্রি আছো? চলো না কালকে একটু একসাথে কোথাও ঘুরতে যাই। আচ্ছা ফ্রি আছি। তাহলে কাল তো অফিস ছুটি, সকাল সকাল বের হয়ে যাব তাহলে। অনু ঠিক আছে বলল। কিছুক্ষণ কথা বলে ফোনটি রেখে দিলাম। পরের দিন গাড়ি নিয়ে অনুর বাসার সামনে চলে গেলাম। অনুকে নিয়ে চললাম ঘুরতে। একটু ঘোরাঘুরি করার পর এক দোকানের পাশে এক গাছের নিচে বসলাম। দোকানদারকে 2টি চা দিতে বললাম। চা খেতে গেলে অনু বলল, চা পরে খাবে, আগে এগুলো খেয়ে নাও। তার মানে আজকেও তুমি রান্না করে নিয়ে এসেছো অনু? ভয় পেও না, আমি আজকে তোমাকে খাইয়ে দিতে চাইব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনুর হাতে রান্না করা খাবারগুলো খেলাম। বেশ ভালো রান্না করেছে অনু, তাই ওকে ধন্যবাদ জানালাম। খাওয়া দাওয়া শেষ। হঠাৎ আপু ফোন দিল। আপু কেমন আছিস? ভালো আছি ভাই, তুই কেমন আছিস? ভালো আপু। ভাগ্নে কি করছে? ভাই আর বলিস না, আসার পর থেকে তোর ভাগ্নে শুধু মামা মামা করছে। কাল আয় একটু বেরিয়ে যা। আচ্ছা আপু, অনুকে নিয়ে আসবো সাথে? আচ্ছা কাল আসিস তাহলে। বলে ফোন রেখে দিলাম। অনু চল এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর কালকে চলো আপুর বাসায় ঘুরে আসি। আচ্ছা। অনুকে নিয়ে গাড়িতে আসছি আর ভাবছি, না মিতুর বিষয়টা অনুকে বলেই দিই তাহলে। মিতুর বিষয়ে অনুকে সব খুলে বললাম। অনু বলল, মিতু যে আমার বান্ধবী, আমার ভাবতেই অবাক লাগে আমি ওর বান্ধবী ছিলাম। দেখো অনু, আজকে সব সমস্যা ও ভুলের সমাধান হয়েছে, কিন্তু মিতুর জন্য মনে হয় আবার নতুন করে সমস্যার সৃষ্টি হবে। না আবির, কিছু হবে না। মিতুকে অপুর সাথে মিলিয়ে দিলেই তো কিছু হবে না, সব সমস্যার সমাধান। তুমি ঠিক বলেছ, কিন্তু একবার ভেবে দেখেছ কি, আমার এক হাতে আপুর পুনরায় ফিরে পাওয়া সংসার, অন্য হাতে মিতুর ভালোবাসা নামের পাগলামি। একটু এদিক সেদিক হলেই আবার আপুর সংসারটা ভেঙে যাবে অনু। তুমি শুধু শুধু টেনশন করছো, এমন কিছুই হবে না আবির, না হলে ভালো হবে অনু। অনুর বাসার সামনে পৌঁছে অনুকে নামিয়ে দিলাম। বাসায় এসে রুমে বসে আছি, হঠাৎ আব্বু আমার রুমে আসলো। আব্বু কিছু বলবা? না মানে তোর আপু তো চলে গেল, এবার তুই বাসায় একজনকে নিয়ে আয়, বাসাটি খালি খালি লাগছে বড়। আব্বু কাকে আনবো বুঝলাম না। তোর মা বলছিল তুই বিয়ে কর, আর তুই নাকি অনুকে পছন্দ করিস, আমরা কি ওর পরিবারের সাথে কথা বলবো? আব্বুর কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। তাহলে বাবা কালকেই আমরা অনুর বাসায় যাই বিয়ের প্রস্তাব নিয়ে, কি বলিস? আব্বু কালকে নয়, তোমরা বরং 1 সপ্তাহ পরে যাও। আচ্ছা তুই যা বলবি তাই হবে। পরের দিন অফিস গেলাম। যাওয়ার সময় অনুকে ফোন করে বললাম, দুপুর টাইমে আমি অফিস থেকে ডিরেক্ট তোমার বাসার সামনে যাব, ওখান থেকে আমরা আপুর বাসায় রওনা দিব, তাই তুমি দুপুরের দিকে রেডি থেকো। অনু আচ্ছা ঠিক আছে বলল। দুপুরের দিকে অফিস হতে রওনা দিলাম। এক চায়ের দোকানের সামনে গিয়ে গাড়ি থামিয়ে চা খাচ্ছে, এমন সময় অপু কোথা থেকে যেন হাজির হয়েছে। অপু কেমন আছো? আছি কোনো রকম, তুমি? ভালো আছে অপু। তা আজকাল একাই থাকো নাকি তোমার বন্ধুরা সব কোথায়? বাদ দাও ওদের কথা, সবাই বিয়ে করে সংসারে মুখী হয়ে গিয়েছে। আমি কপালপুরা সবসময় এখন একাই ঘুরি। মামা আরেক কাপ চা দেন তো। চলো অপু, ভেতরে গিয়ে বসি, বলে অপুর সাথে দোকানের ভেতর গিয়ে বসলাম। আচ্ছা অপু, মনে কিছু না করলে একটা কথা জিজ্ঞেস করি তোমাকে? আরে কি মনে করবো, বলো তুমি কি বলতে চাও। আচ্ছা, তুমি কি মিতুকে সত্যি ভালোবাসো অপু? আসলে একসময় আমি মিতুর দেহ ও সহায় সম্পত্তিকে ভালোবাসতাম, কিন্তু যেদিন ওকে আমি বিয়ে করেছিলাম ওই দিন সত্যি আমি ওকে নিজের বউ করে নিতে চেয়েছিলাম লোভ লালসা ছেড়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু বাসরাতে কি হয়েছে, কি থেকে যে কি হয়ে গেল ওইসব। অপুর চোখে 2 ফোঁটা জল দেখে বুঝলাম আগের অপু আর এখনকার অপু এক নয়, ও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে অপু তুমি মিতুকে এখন মিস করো আর ভালোবাসো, তাই না অপু? অপু মাথা নাড়িয়ে বলল, কিন্তু তাতে আর কি লাভ, মিতুকে আমি হারিয়ে ফেলেছি। অনেকবার ওর সাথে যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু মিতু করেনি, ও শুধু আমায় ঘৃণা করে। দেখো অপু, মনে বিশ্বাস রাখো, তুমি যদি মিতুকে সত্যি এখন ভালোবাসো তাহলে তুমি মিতুকে অবশ্যই ফিরে পাবা। কিন্তু কিভাবে পাবো আবির, সেটা সময়ই বলে দিবে। আমার ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি অনু ফোন করেছে। 1 মিনিট অপু। অনু বলো। এই কখন যাবা আবির? আমি সেই কখন থেকে বের হয়ে বসে আছি। আচ্ছা আমি আসছি, একটু অপেক্ষা করো। ফোন কেটে দিয়ে দোকানের ভেতরে গেলাম। আচ্ছা অপু, আজ চলি তাহলে, অন্য একদিন কথা হবে আবার। আমি চায়ের বিল দিতে গেলে অপু আমাকে বিল না দিতে দিয়ে ও বিল পে করে দিল। আমি গাড়ি নিয়ে এসে মিতুর বাসার সামনে গাড়ি থামিয়ে অনুকে ফোন দিলাম। আসছে, একটু দাঁড়াও। 2 মিনিট পর অনু বাসা থেকে বের হয়ে আসলো। ও বের হতেই আমি হাঁ করে তাকিয়ে রইলাম। বাহ, বেশ ভালো লাগে তো অনুকে শাড়ি পরে অনু দেখি পিঁপড়ার মতো আস্তে আস্তে হেঁটে আসছে। ওর হাঁটা দেখে আমি হা হা করে হেসে দিলাম। আমার হাসি দেখে অনু গাড়ির কাছে এসে জানলা দিয়ে বলল, এই শোনো, একদম হাসবা না বলে দিলাম, প্রথমবার শাড়ি পরেছি। আচ্ছা ওঠো। অনুর শাড়িতে তোমাকে বেশ সুন্দর লাগছে। তাই নাকি? ধন্যবাদ মিস্টার। মনে হচ্ছে কি জানো অনু, মনে হচ্ছে তুমি বিয়ে করা কার যেন বউ। কার বউ মানে? তোমার বউ আমি, তোমার ফিউচার বউ আমি। অনু আসার সময় এক দোকানে অপুর সাথে দেখা হয়েছিল। ও আচ্ছা। অনু, অপু তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। অপু এখন মন থেকে মিতুকে ভালোবাসে।
ওহ, তাহলে তো ভালোই হবে। মিতুর সাথে অপুকে আমরা মিল করে দেব। কিন্তু মিতুকে রাজি করাতে পারবো কি আমরা অনু? অবশ্যই পারবো আবির। আচ্ছা আবির, শোনো না একটা কথা। বলো অনু। আবির, তুমি আমাকে কবে তোমার বউ করে নিবা? খুব শীঘ্রই তোমাকে বউ করে নিব আমি। আব্বু আজকে সকালে তোমার আমার বিয়ের বিষয়ে কথা বলছিল। আগামী সপ্তাহে আমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাসায় যাবে। কি বলো আবির, সত্যি? সত্যি। বাবু, আমি কিছু বুঝে ওঠার আগে অনু আমাকে পুরো 10 সেকেন্ডের একটা চুমু আমার গালে বসিয়ে দিল। অনুকে আমি এক ঝাড়া দিয়ে বললাম, এসব কি অনু? ধ্যাত, তুমি একদম আনরোম্যান্টিক আবির। আমার হবুবরকে আমি চুমু দিয়েছি, তাতে কি হয়েছে? দেখো অনু, বিয়ের আগে এসব রোমান্টিকতা নামে লুচ্চামি করা হারাম। আমি চাই না বিয়ের আগে তোমাকে স্পর্শ করে দেখতে, রোমান্টিকতা নামে এসব নষ্টামি করতে। আর তুমি সবসময় আমাকে আনরোম্যান্টিক বলো, তাই না? আগে বউ হয়, তারপর বুঝবে আমি আনরোম্যান্টিক নাকি রোমান্টিক। সারাদিন শাড়ির আঁচল টানবো। ও আচ্ছা, তাই? আমিও দেখবো তাহলে। আপুর বাসায় পৌঁছে গেলাম। গেট দিয়ে দুটো হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। আমি গাড়ির জানলা দিয়ে মাথা বের করে বললাম, কেমন আছেন চাচা? ভালো, তুমি কেমন আছো বলতে গিয়ে চাচার মুখে কথাটি আটকে গেল, কেননা আমাকে এভাবে দেখে হয়তো উনি অবাক হয়ে গিয়েছেন। গাড়ি থেকে নামতেই আপু ভাগ্নেকে কোলে নিয়ে বেরিয়ে আসলো। আমার গুলুমুলু ভাগ্নিটা কেমন আছে বলে ভাগ্নেকে কোলে নিলাম। অনুর সাথে আপু গল্প করতে করতে আমার পেছনে আসছে, আর আমি ভাগ্নেকে কোলে নিয়ে আগে বাসায় ঢুকলাম। আমাকে দেখে মিতু অনেক খুশি হলো, কিন্তু ওর খুশি ভরা মুখটা নিমিষে কালো হয়ে গেল আপুর সাথে অনুকে দেখে। মিতু হয়তো ভেবেছে আমি আর অনু মনে হয় বিয়ে করে ফেলেছি। মিতুকে নাস্তার ব্যবস্থা করার জন্য আপু ইশারা করলো, কিন্তু মিতু আপুর কথা না শুনে দাঁড়িয়ে রইল। তাই আপু আমাদের বসতে দিয়ে নাস্তার ব্যবস্থা করতে চলে গেলেন। আমি ও অনু বসলাম। মিতুকে অনু বসতে বলল, কিন্তু মিতু অনুকে ডেকে নিয়ে একটু সাইডে গেল। একটু পর অনু আসলে আমি জানতে চাইলাম, মিতু ওকে কি বললা? অনু একটু মুচকি হাসি দিয়ে বলল, মিতু ভেবেছে তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, তাই আমাকে ডেকে বলল যে আমরা কবে বিয়ে করেছি। হো, তা তুমি কি বললে অনু? আমি বলেছি বিয়ে করিনি, তবে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। ওহ, শোনো অনু, মিতু হয়তো আমার কথা নাও বিশ্বাস করতে পারে, তাই তুমি মিতুকে সব খুলে বলবা। তোমার আমার ভালোবাসার কথা বলবা। আশা করি ও একজন মেয়ে হয়ে তোমার সব কথা বুঝবে। আর অপুর বিষয়টাও মিতুকে বলবা। আবির, সব বলবো আমি। আজকে মিতুকে সব বললে কেমন হয় আবির? আজকে তো বলতে হবে, কেননা আমরা তো সন্ধ্যার দিকে বাসায় চলে যাব। আবির, মনে হয় তোমার আপুকেও আমাদের সব জানানো উচিত। অনু, আপু নাস্তা নিয়ে আসলে আমি আপুকে সব বলবো, আর তুমি নাস্তা শেষ হলে মিতুকে বলবা। আচ্ছা আবির। একটু পর আপু নাস্তা নিয়ে আসলো। আমি নাস্তা খেতে খেতে আপুকে সব কথা খুলে বললাম। আপু সব কথা শুনে বলল, ভাই, মিতু সব মেনে নিলেও তো দুলাভাই কি আবার অপুকে মেনে নেবেন অপুর আর মিতুর সম্পর্কটাকে আবার? আপু, আমি কিছু জানি না, দুলাভাইকে কিভাবে রাজি করাবি সেটা তোর দায়িত্ব। আচ্ছা ভাই, তোর দুলাভাই বাসায় ফিরলে আমি সব কথা খুলে বলবো। নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে আপু একটু গল্প করে রান্না করতে চলে গেল। আমি ভাগ্নাকে কোলে নিয়ে অনুকে বললাম, অনু এখন যাও, মিতুর রুমে গিয়ে সব কথা ওকে বলো। আমার কথা মতো অনু মিতুর রুমে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, একবার যদি মিতু রাজি হয়ে যেত তাহলে অনেক খুশি হতাম। প্রায় 1 ঘন্টা পর অনু মিতু রুম থেকে বের হলো। মিতু কি বললো অনু? ও কি রাজি হয়েছে অনু? আবির, মিতু তোমাকে ওর রুমে ডাকলো। ও আচ্ছা। ভাগ্নেকে অনুর কাছে দিয়ে আমি মিতুর রুমে গেলাম। গলা ঝাড়া দিতেই মিতু আমার দিকে তাকালো। তুমি আমাকে ডেকেছো মিতু? ডেকেছি আবির। দেখো আবির, একবার আমার ভাইয়ার সংসার ভেঙে আমি যে পাপ করেছি তার সাজা আমি ঠিকই পেয়েছি। এখন আবার আমি তোমার আর অনুর মাঝে কাঁটা হয়ে দাঁড়াতে চাই না। তোমাকে ভালোবেসে হয়তো আমি তোমাকে নিজের করে পেলাম না, তবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকো, আমি এটাই চাই। ওহ, ধন্যবাদ মিতু। কিন্তু আবির যে মানুষটা আমাকে একটুও ভালোবাসে না, তার সাথে আমি কিভাবে সংসার করব বলতে পারো তুমি? আগের অপু আর এখনকার অপু এক নয় মিতু। অপু এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। অপু সত্যি তোমাকে এখন মন থেকে চায়। বিশ্বাস না করলে তুমি একবার অপুর সাথে যোগাযোগ করে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি অপুর সাথে কথা বলে দেখবো তাহলে। ধন্যবাদ মিতু। এখন তাহলে চলো বাইরে যাওয়া যাক, 3 জন মিলে একটু গল্প করি। আচ্ছা চলো। আমরা গল্প করছি, কিন্তু আমার মনে একটা আশঙ্কা লেগে রয়েছে। মাসুদ ভাইয়া আবার যদি অপুকে মেনে না নেন তাহলে কি হবে? একটু পর আপু এসে বলল, রান্না শেষ, খাবে, চলো সবাই। খাওয়া দাওয়া শেষ করলাম। আপু অনেকবার থাকার জন্য বললেও আমি আর অনু না থেকে চলে আসলাম। আসার সময় আপুকে মাসুদ ভাইয়ের কাছে সব কথাগুলো বলার জন্য আবার মনে করিয়ে দিলাম। অনুকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। আজ সারা রাত আমার ঠিকমতো ঘুম আসলো না। শুধু একটাই টেনশন, মাসুদ ভাইয়া মানবে তো? সকাল থেকে মাসুদ ভাইয়া ফোন দিলেন। ভাইয়া কেমন আছেন? ভালো। তা আবির, তোমার আপু বলল অপু নাকি ভালো হয়ে গিয়েছে, এখন মিতুকে নাকি আবার বউ করে নিতে চায়। ভাইয়া, আমি অপুর সাথে কথা বলেছি। অপু এখন সত্যি ভালো হয়ে গিয়েছে। আপনি চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারেন। আচ্ছা আবির। উনি ফোনটা কেটে দিলেন। আমি অনেক খুশি হয়ে গেলাম, কেননা মাসুদ ভাইয়া নিশ্চিত রাজি হয়ে যাবে। 2 দিন পর
আপু ফোন করে জানালো ভাই সব ঠিকঠাক হয়ে গিয়েছে, অপুর পরিবার আজকে মিতুকে নিতে আসছে। আপুর কথা শুনে আমি এত খুশি হয়ে গেলাম তা বলেও হয়তো বোঝাতে পারবো না। অনুকে ফোন করে জানালাম, অনুও অনেক খুশি হলো। আব্বু আম্মুকে জানালে ওনারাও খুব খুশি হয়ে গেল। আব্বু বলল, বাবা আমরা এখন তাহলে অনুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে হুম জানালাম। রুমে এসে অনুকে আবার ফোন দিতে যাব এমন সময় একটা রং নাম্বার হতে ফোন আসলো। হ্যালো, কে? আমি অপু আবির। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই আবির। তোমার জন্য আবার আমি মিতুকে ফিরে পেলাম। আজকে আসো, আমার বাবা মা যাচ্ছে মিতুকে নিয়ে আসতে। ওহ ভালো। অপু আমি যেতে পারছি না আর ধন্যবাদ দিয়ে ছোট করো না। আচ্ছা আবির। অপুর সাথে কথা বলা হয়ে গেলে এবার আবার অনুকে ফোন দিলাম। অনু বিয়ের প্রস্তাব নিয়ে কালকে আব্বু আম্মু তোমার বাসায় যাবেন। কি বলো সত্যি আবির? অনু, আর তোমার আব্বুর ফোন নাম্বারটা দাও। অনু, ওনাকে ফোন করে জানিয়ে দিই আমি। আবির ফোন করতে হবে না, আমি আব্বুকে তোমার আমার বিষয়ে সব বলে দিয়েছি, উনি রাজি আছেন। কি বলো তুমি এসব? সত্যি। আর শোনো, আব্বু বাসায় ফিরলে ওনাকে বলবো যে তোমরা কালকে আমাকে দেখতে আসবা। এই অনু, তুমি মেয়ে হয়ে তোমার আব্বুকে এসব কথা বলবা? ওই হাসছো কেন? আব্বু আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওনার কাছে আমি কিছুই লুকাই না, বুঝেছো? ও আচ্ছা, ভালো তো। আফসোস এই আনরোম্যান্টিকটাই আমার বড় হবে। আনরোম্যান্টিক নাকি রোম্যান্টিক দাঁড়াও না, বিয়েটা হোক তারপর বুঝিয়ে দেবো। একটু কথা বলে ফোনটা রেখে দিলাম। আপুকে ফোন করে আসতে বললাম। পরের দিন সকালেই আপু আসলেন। আপুকে নিয়ে আমরা অনুর বাসায় চলে গেলাম অনুকে দেখতে ও বিয়ের তারিখটা ঠিক করতে। সব ঠিকঠাক হয়ে গেল। এক সপ্তাহ পর অনুর সাথে আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। খুব ভালোভাবে বিয়ের আয়োজনটা শেষ হয়ে গেল। বাসরাতে ঢুকে দেখি অনু লাল বেনারসি পরে মুখে ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে অনুর ঘোমটা সরালাম। মহারানী, এত লজ্জা কিসের? হ্যাঁ, এতদিন ভালোই তো আমাকে আনরোম্যান্টিক বলে চিল্লাতা। চলো আজ বুঝিয়ে দিই আমি রোম্যান্টিক নাকি আনরোম্যান্টিক। আচ্ছা, আমিও দেখব তোমার বাহাদুরি। অনু ও আমি নতুন জীবনে পা দিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অনু আয়নার সামনে চুল বাঁধছে। অনুকে এলোমেলো চুলে দেখে আমি গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। এই কি করছো তুমি? ছাড়ো। কেন ছাড়বো? বলে অনুকে কোলে তুলে নিয়ে একটা চুমু দিয়ে বেডে শুয়ে দিলাম। কি এখনই আবার? মহারানী, আমি আনরোম্যান্টিক তাই না? রাতে তো বুঝিয়েছি, এখন আবার একটু বুঝিয়ে দিই কেমন? আচ্ছা বাবু। কি আজ আবার বাবু বলে ডাকলে? অনুকে হাত তুলে মারতে যাব তখনই ওর মুখটি ভয়ে লুকিয়ে নিল। আমি চড় না মেরে ওর কপালে একটা চুমু এঁকে দিলাম।